এই মুহূর্তে রয়েছি সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে। আপনারা জানেন ঠিক গতকাল থেকেই টোটাল সোশ্যাল মিডিয়া যে বিষয়টা নিয়ে একদম সরগরম এবং তোলপাড় অবস্থায় রয়েছে, সেই বিষয়টা সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য জানতে মুখোমুখি হয়েছি মিল্টন সমাদ্দারের সাথে। আমরা একটু তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এর পিছনের ঘটনা কি। তবে তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দাদা, আপনি কিছুক্ষণ আগে লাইভ করার সময় দেখলাম কমেন্টে বেশ কিছু নিউজ রিলেটেড কোনো কথা আসে, এই নিউজটা কি ওই নিউজটা কি, একটু জানাবেন আসলে এই নিউজ বিষয়ে কি আছে? আমি বলি, ঈদের দিনের ঘটনা বলি। ঈদের দিন আমাদের পুরো আশ্রয় কেন্দ্রে প্রায় 20 থেকে 25টা চ্যানেলের ইন্টারভিউ দেয় এবং সারাদিনই সাংবাদিক মেহমান অতিথি নিয়েছিলাম। এবং রাত 10টার সময় আমরা শ্যামলীতে একটা রুগী উঠাইতে যাই এবং ওইখানে শ্যামলীতে রুগী ওঠানো যাওয়ার পরে একজন দেখি যে আনকনশিয়াস, একদম যায় অবস্থা পড়ান। ওনাকে যখন উঠাইতে যাচ্ছি আমি আপনাকে বলি, আমরা যখন লাইভ কাউকে উঠাইতে যাই তখন আমরা লাইভে থাকি, কারণ আশেপাশে কি হইতেছে, আশেপাশে মানুষ কীরকম রিয়াক্ট দিতেছে, একই সাথে রুগীর কী অবস্থা সরাসরি বোঝার জন্য এবং একই সাথে সহজে যেন পরিচয় খুঁজে পাই, সেজন্য মূলত আমরা রুগীর কাছে যাওয়ার সাথে সাথে লাইভ চালু করে দেই আমাদের ফেসবুকে। তো আমার হাতে লাইভটা ছিল, কিন্তু সর্বোচ্চ উঠাইতে রুগীটাকে সময় লাগছে 5 মিনিট। তখন ওইখানে একজন সাংবাদিক ভাই পরিচয়দারি বলল আমার ইন্টারভিউ নেবে এবং উনি আমাকে ডাকছে নাকি ওই রুগীটার জন্য। আসলে যে আমাকে ফোনটা দিছে সে একজন প্রবাসী, তার ফ্লাইট থাকার কারণে ফোন দিয়ে সে ওখান থেকে চলে গেছে। তারপরে আমি আসলে সাংবাদিককে ইন্টারভিউ দিতে অনীহা প্রকাশ করছি, কারণ সারাটা দিনই আমি বিভিন্ন সাংবাদিকদের সাথে মিট করছি। সারাদিনই বিভিন্ন সাংবাদিক ঈদের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলি ছিল, যে অবস্থা আমার ইন্টারভিউ দিতে দিতে আসলে খুব খারাপ লাগতেছিল। দেন বলছি যে না, ইন্টারভিউ দেবো না, আর ইন্টারভিউ দিয়ে লাভ কি, এত ইন্টারভিউ দিয়ে। এইটা হলো মূল ঘটনা। তারপরে তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে অনেক যোগাযোগ করে এবং আমাকে হুমকি দুমকি দেয়, দেখে নেওয়ার সুযোগ এইটি করে। দেন তারা আজকে দেখে নেওয়ার ব্যবস্থা করছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা যে প্রসঙ্গে আজকে এখানে বসা আপনার মুখোমুখি হয়েছে, একটু দাদা জানার চেষ্টা করবো। আপনার বেড়ে ওঠা তো বরিশালে, আমরা যতটুকু জানি। দাদা, সেই আসলে ছোটবেলাটা আপনার কেমন ছিল? ভাই, সহজ করা বলি, আমরা নিম্নবিত্তর পরে যদি কোনো স্তর থাকে সেই স্তর থেকে উঠে আসা লোক আমি। আমার এমন সময় গেছে যে খাবার ছিল না। আমি শর্টকাট, যেহেতু অনেক অল্প সময়ের মধ্যে শেষ করি আর কি, ছোট করে বলি। আমার বিচি গলা সেদ্ধ খেয়ে বড় হইতে হয়েছে, আমাকে শাপলা ফুলের বিচি সেদ্ধ করে খাইতে হয়েছে। এবং আমার একটা সময় আমার মা, আমার পরিবার খুব খারাপ অবস্থা ছিল। আমার বাবা ছিল ভবঘুরে মানুষ, তিনি আসলে সংসার করতে পছন্দ করতেন না। এবং আমরা 2 ভাই, এবং আমার মাকেই আসলে আমার 2 ভাইকে মানুষ করতে হইতেছিল। এবং খাবারের ক্ষুধাটা এত বেশি ছিল আমার, যে কারণে আমার খুব ছোট বলা থেকেই টাকা আয় করার ইচ্ছা ছিল এবং পেট ভরে খাবার খুব ইচ্ছা ছিল, যেটা সত্যি কথা। এবং এই কথাগুলো কিন্তু আমি অনেকবার বলছি, আমার লাইফে মিথ্যার কোনো আশ্রয় নেই। আমি যেটা বলি সত্যি বলছি। আমি খুব খারাপ পরিস্থিতি থেকে বড় হয়েছি ভাই, এবং আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই। টানি মেট্রিক পাস করছি কোনো মতে, এবং একই সাথে জীবন সংগ্রামটা শুরু করছি আমি খুব ছোটোবেলা থেকে। যখন থেকে হাঁটতে শিখছি ধরেন, সেখান থেকে আমি আসলে উঠে আসা, চেষ্টা করে গেছি যে জীবনে কিছু করব এবং জীবনে নিজে কষ্টে কখনো না থাকি, ভালো আয় করব, ভালোভাবে চলবো, সেই প্রচেষ্টা ছিল আমার সবসময়। আচ্ছা দাদা, এই বিষয়টা হলো আপনি এই পরিস্থিতি থেকে এই পর্যন্ত এসেছেন, এটা তো আসলে অনেকেই পারেন। আপনি যে আসলেন এর পিছনে আসলে কাহিনীটা কি? আপনি ঢাকাতে কিভাবে আসলেন, কখন আসলেন? ঢাকাতে আসছি মূলত আমি 2001-এ। আমি 2001-এ মেট্রিক পাস করি এবং ঢাকাতে আসছিলাম পেটের ধান্দায়, রিজিকের ধান্দায় এবং খাবার কষ্টের জন্য, ভাতের জন্য আসছি ঢাকা শহরে। এবং ঢাকায় এসে আমি 3 মাস রাস্তায় ছিলাম। কারণ বাজার ফুট ওভার ব্রিজে ঘুমাইছি, শাহবাগে থেকে ফার্মগেট পর্যন্ত আমার যাতায়াত ছিল, রাত দিন রাস্তায় থাকতাম। দেন জীবনকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাক গুতা খেয়ে আস্তে আস্তে ঢাকায় সেটেল হওয়ার ইচ্ছা ছিল। এবং আমার একটা স্বপ্ন ছিল, যত কিছু হয়ে যাক ঢাকার শহর দিয়ে কখনো যাব না, এবং ঢাকার শহরে আমাকে দাঁড়াইতেই হবে। এই কারণে আমার মায়ের জীবনযুদ্ধটা দেখছি, আমার বাবার জীবনযুদ্ধটা দেখছি, বা আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আমি সবসময় চাইছি যে আমি আর্থিকভাবে সচ্ছল থাকবো। এবং 2001 থেকে আমি 2004 পর্যন্ত ঢাকায় ছিলাম এবং 4 পর্যন্ত জীবনের লড়াই করছি। 2004-এ এসে আমি মূলত নার্সিং প্রশিক্ষণের জন্য যাই হলো, আমি যখন ঢাকায় থাকতাম তখন আমি বাডামের একটা ফার্মাসিতে, বাডামের বাইরে একটা ফার্মাসিতে চাকরি করতাম। এবং ওই চাকরি চলাকালীন অবস্থায় দেখতাম যে নার্সিং অনেক ডিমান্ড, এবং নার্সিংয়ে অনেক সহজে চাকরি পাওয়া যায়, বেতন ভালো এবং খুব ভালো লাইফ লং করা যায়। দেন নার্সিং শেখার প্রতি আমার একটা উৎসাহ জাগে, এবং আমার বড় ভাই আমাকে জোর জবরদস্তি করে নার্সিংয়ে পাঠায়। নার্সিংয়ে যাইও যে আমার খুব ভালো সময় পার হয়েছে এরকম না। নার্সিংয়ে যেও আমি যেখানে নার্সিং পড়ছি সেখানে সম্পূর্ণ খরচ ফ্রি ছিল, এবং
সমস্ত খরচ হসপিটালি বহন করে, তারপর হাত খরচের একটা ব্যাপার থাকে। সেই জায়গাটাতে যেও আমি কাম কাজ করে যেভাবে পারছি অর্থ উপার্জন করছি এবং নিজে ওইখান থেকে নার্সিং প্রশিক্ষণ গ্রহণ করে আসছি। আপনার তো আসলে এই টাকা ইনকামের মূলত ইচ্ছাটা ছিল বেশি, যে আমার অনেক টাকা থাকবে, সেখান থেকে আপনি মানব সেবায় আসলেন কেন? আসলে আমি যদি বলি, আমি 2009-এ ঢাকা শহরে আসি, এসে বিবাহ করি। বিবাহ করার পরও আমাদের পারিবারিক জীবনে মানে অর্থের অভাব ছিল। আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করি এবং আমি যে মেয়েকে বিয়ে করি প্রায় 2.5 বছর রিলেশন আননোন নাম্বারে। দেন আমি ঢাকা শহরে এসে ওকে নিয়ে আমার জীবন সংগ্রাম যখন শুরু করি, তখনও আমাদের অভাব অনটন ছিল। আমার ওয়াইফ তখন চাকরি করতো, কিন্তু আমি খুব সামান্য বেতনে চাকরি করতাম এবং সেই চাকরিটাও ছোটো হওয়ার কারণে দেন আমি আরও 4 বছর চাকরি করি, প্রায় 12 সাল পর্যন্ত। 12 সাল পর্যন্ত 10-12 হাজার টাকায় আসলে আমার সংসার চলছিল না। দেন আমি যেহেতু নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত, নার্সিংটা ভালো জানি, আমি চেষ্টা করছি যে নিজেও কিছু আয় করি। দেন আমি মানুষের বাসায় ইঞ্জেকশন দেওয়া শুরু করলাম, স্যালাইন দেওয়া শুরু করলাম, ড্রেসিং করা শুরু করলাম। ড্রেসিং করতে করতে একটা সময় আমার ওই প্রতিষ্ঠানে অনেক লোকজন হওয়ার কারণে আমি 2012 সালে মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই এবং সেই প্রতিষ্ঠান 2012 সালেই 4 থেকে 6 লাখ টাকা আয় করতেছিল এবং 2012 সাল থেকে আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এবং আমি 2000 বিয়ের পর আমি কল্যাণপুরে বাসস্থান করি। ওই সময় আমার স্ট্রাগল ছিল, আমরা চাকরি করতাম। অনেকেই বলবেন যে ভাড়া বাসায় ছিলাম, আমি অনেক স্ট্রাগল করছি। হ্যাঁ, আমি তখনও স্ট্রাগল করছি, এখনও আমি ভাড়া বাসায় থাকি, আমি ভাড়া বাসাতেই আছি। কিন্তু জীবনে কিছু করার চিন্তা করছি। 2014 সালে এসে মনে হয়েছে যে আসলে আমি যে অর্থের পিছনে দৌড়াচ্ছি এবং এই 9 সাল থেকে 2014 পর্যন্ত আমার সন্তানও হচ্ছিল না। সন্তান না হওয়ার কারণে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নার্স, আমরা সবসময় বিভিন্ন হসপিটালে যাইতাম, সহজে ডাক্তার দেখাইতে পারতাম, কিন্তু ডাক্তার বলছে যে তোমার বাচ্চা হবে, সময় লাগবে, কিন্তু বাচ্চা হচ্ছিল না। তো তখন একটা মাথার মধ্যে আসলো যে আমাদের যেহেতু বাচ্চা হচ্ছে না, আমরা 5-6 লাখ টাকা আয় করতেছি, আমার ওয়াইফ চাকরি করতেছে, আমি ব্যবসা করে ভালো আয় করতেছি, দেন কেন না আমরা কিছু একটা করি। আর একটা বিষয় বলি, আমি যে নার্সিং সার্ভিসটা দেই, বয়স্কদের বাসাতে দেখাশোনা করি, সেই বাসাতে যখন সার্ভিস দিচ্ছি বা সার্ভিস চলমান ছিল, আমি প্রায়শই দেখতাম যে বাবা অনেক বেশি টাকা পয়সা থাকলেও সন্তানরা কিন্তু বাবা মার মূল্যায়ন করে না। জীবনের শেষ সময় বয়স হয়ে গেলে বাবা মাদের মানে টর্চার করে, জায়গা জমি টাকা পয়সা নিয়ে। দেন একটা ক্ষোভ আসলো, যারা সার্ভিস কিনতে পারে তারা তো ভালো আছে, কিন্তু যারা সার্ভিস কিনতে না পারবে, যারা রাস্তায় চলে আসতেছে, সেই মানুষগুলোর জন্য কিছু করা। কারণ আমাদের ভবিষ্যৎ বলতে কিছু ছিল না, সন্তান হচ্ছিল না, আমরা দুজনে ভালো আয় করতেছিলাম, একজন দুজন মানুষকে হেল্প করাই যায়। সেই থেকে মূলত 2014 থেকে আমি আশ্রয় কেন্দ্র শুরু করি এবং 2018 সাল পর্যন্ত নিজের অর্থায়নে, নিজের রক্ত জল করা আয় থেকে 40-45 জন বৃদ্ধ বাবা মা নিয়ে চলছি। এবং 2018 সালে এসে আসলে আমাদের আশ্রয় কেন্দ্রটা বড় হয়ে যায় এবং অনেক বেশি লোকজন চলে আসে। এরপরে একজনের পরামর্শে আসলে আমরা ওই সময়ও যখন আমার আয়ে মানে মানে খরচ বেড়ে গেছে, আয় কমে গেছে, তখনও আমি কিন্তু বিভিন্ন পন্থায় আয় করার চেষ্টা করছিলাম। 2018 সালে আমি অনলাইনে একটা পেজ খুলে পণ্য বাজার নামে বিভিন্ন প্রোডাক্ট বেচার চেষ্টা করছি। তারপরে আমি ম্যান পাওয়ারে ব্যবসা করতে চেষ্টা করছি। আমি বিভিন্ন জায়গায় যোগসা মানে করছি, যেন আমি যে মানুষগুলো 40-50 জন বাবা মাকে নিয়ে আসি, তাদের যেন ভালো রাখতে পারি। কিন্তু কোনো ব্যবসাতে আসলে ওরকম সফলতা আসলে, আমার সাথে যারা ব্যবসা বাণিজ্য জড়িত ছিল তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা লেনদেনে একটা হয়ে গেছে। দেন আমি ওই 40-45 জন বাবা মা নিয়েও আমি কিন্তু একটা বড় ঋণেও পড়ে গেছিলাম, এদের খরচটা বহন করতে পারছিলাম। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হলো আমি যাইতে পারতেছিলাম না, মানে ওনাদেরকে রাস্তায় যে নামাই দিয়ে আসবো, এখন যে পরিস্থিতিটা হয়েছে, যদি দুর্নাম হয় বা খারাপ কিছু আমার রাস্তায় নামাই দিতে হবে, সেই অবস্থা তো আমার নাই। ওই সমস্যা ওই 18 সালেও ছিল না। দেন আমি ফেসবুকে মানুষকে জানাতে শুরু করি। আচ্ছা, এই যে ফেসবুকের বিষয়টা যদি একটু বলি দাদা, আপনি এই যে দেখলাম আপনার ফেসবুকের নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে, এর কারণটা আসলে কি? আসলে কি, আমরা ফেসবুকটা রান করতে চাইছিলাম, হ্যাঁ, কোনোভাবেই রান হচ্ছিল না, বুঝছেন। পণ্যবাজার ছিল, তারপরে আরও হচ্ছিল, ওইগুলো পেজ তখন বুঝতাম না, ফেসবুক আসলে ভালো বুঝি নাই, ঠিক আছে। আর ওই সময় আমার মাথায়ও আসে না যে ফেসবুক দিয়ে এত বড় কিছু করা যায় বা ফেসবুকে মানুষ এত বেশি পারে। তখন তো আইডি চালাইতাম, কোনো মতে চালাইতাম, ভাই বুঝতেই পারতেছেন ওই সময় তো আর ফেসবুকের। আপনার এই প্রতিষ্ঠানের বয়স কত হবে? 2014 সাল থেকে 2024 ধরেন 9-10 বছর। এই প্রতিষ্ঠানে আপনার এই আনুমানিক এখন কতজন লোক আছে? আমার 256 জন বৃদ্ধ বাবা মা আছে, 45টা বাচ্চা আছে, আমার 6টা পাগলি বোন আছে, তাদের বাচ্চা আছে। কিন্তু একটা কোনো একটা মাধ্যমে আমরা তথ্য পেলাম যে এখানে 30 থেকে 40 জন লোক আছে, তাহলে বাকি লোকরা? আপনারা ভাই, আপনারা তো আপনার ভিডিও সবাইকে আসতে বলেন, এসে গুনে মাথা পড়তে গুনতে বলেন। 30-40 জন যদি মানুষ থাকে, তাহলে আমরা 52-53 জন এই আশ্রমে স্টাফ। এই যে এদেরকে রাস্তায় আপনি নিয়ে আসেন
এবং আপনি ঠিক আছে আমরা অবশ্যই এটা দেখবো কতজন লোক আছে বা কিছু, কিন্তু আপনি এদেরকে যে আনেন রাস্তা থেকে তুলে আনা তো এত সহজ না, কোনো না কোনো প্রসেসের মাধ্যমে যেতে হয়। আপনি সেক্ষেত্রে কি প্রসেসটা অবলম্বন করেন? এখন সত্যি কথা বলতে মানুষ আমাকে চিনে। আপনি জানবেন যে আমাদের একটা বড় ফ্যান পেজ আছে, আমার প্রতিষ্ঠানের একটা পেজ আছে, আমাদের মানুষ বেরোলে, আমি বেরোলে মূলত তেমন একটা ঝামেলা হয় না। তারপরে বলে রাখি, আমি 2018 সালে আমি হাইকোর্টে একটা পিটিশন ডালছিলাম যে রাস্তায় অজ্ঞাত মানুষ পড়ে থাকবে, দায়িত্ব নিতে পারবো না, কারণ দর্শান। কিন্তু যাদের আসামি করা হয়েছিল সমাজ কল্যাণ মন্ত্রী বিভিন্ন প্রশাসনিক দপ্তরদের সচিব মিলে একটা হাইকোর্টে একটা পিটিশন ডালি, তারা কেউ আসে নাই এবং হাইকোর্ট তখন আমাকে একটা রায় দেয় যে চলমান থাকবে। যেহেতু কেউ আসে নাই আমার বিরুদ্ধে কথা বলতে, তখন থেকে আমি নিজেই উঠাই। আমাদের হাইকোর্টের একটা পারমিশন আছে এবং এই পারমিশনটা কোনো মন্ত্রণালয় দিতে পারে না যে রাস্তা থেকে মানুষ পড়ে থাকবে আমি তুলব, এরকম পারমিশন, যার জন্য আমরা হাইকোর্ট থেকে একটা পারমিশন নেই এবং সেই পারমিশনের ভিত্তিতে আমি নিজে উঠাইলে কোনো অসুবিধা নাই। আর আরেকটা আছে, সেটা হলো থানা পুলিশ দিয়ে যায়, পুলিশ যখন দিয়ে যায় জিডি করে যায়, আবার অনেক পুলিশ এসে রেফারেন্স দেয়, আবার যদি চেয়ারম্যান মেম্বার বা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা দেয় তাদের ফোনেও নেই আমরা, এবং শুভাকাঙ্ক্ষীদেরও নেই। শুভাকাঙ্ক্ষীদের বলে রাস্তায় লোক পড়ে আসে, আপনি স্থানীয় থানায় একটা জিডি করেন, আমাদের কাছে পৌঁছে দেন, এইভাবে আমরা লোক নিচ্ছি। আচ্ছা, আপনি যে এত লোকজন নিচ্ছেন এখানে, আপনার প্রায় বললেন আপনার কথা অনুযায়ী 256 জন লোক এখানে আছে, এদের ভরণ পোষণটা কিভাবে আসে? এই ভরণ পোষণটা আসে হলো আমার, আপনাকে যেটা বললাম, আমাদের সোশ্যাল মিডিয়ায় 2টা ফেসবুক পেজ আছে। এই ফেসবুক পেজের স্বেচ্ছাদানে মানুষ যে যেভাবে পারে সেভাবে দান করে। আমি বিভিন্ন সময়, যেমন এই বাড়ি করার সময়, জমি কেনার সময়, মসজিদ করার সময়, বিভিন্ন সময় মানুষের কাছে এক একটা অপশন দিয়ে টাকা চাইছি যে আমাকে এই জন্য 10 টাকা দেন, 20 টাকা দেন, আমার 1 কেজি সিমেন্ট কিনে দেন, সেই টাকায় চলতেছে। এবং আমরা বিভিন্ন সময় পোস্ট চালাই, মাত্র 10 টাকা দেন একজন অসহায় মানুষের খাবার, 60 টাকা দেন অসহায় মানুষের খাবারের জন্য, সেইভাবে চলতেছে ভাই। যদি একটু আপনাকে থামাই, আপনি বললেন 2টা পেজ আছে, কিন্তু আমরা কোনো একটা মাধ্যমে জানতে পেরেছি আপনি 5টা পেজ চালান। 5টা পেজ ভাই, এখন শোনেন, মূল পেজ আমার 2টা, এখন 2-3টা পেজ, এখন কখন কে হ্যাক করবে, করবে, হয়ে যাইতেই পারে, যার জন্য 2-3টা পেজ খুলে রাখছি। মানে বাংলা একটা মিল্টন সমুদ্রের পেজ আছে আমার, চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার ফাউন্ডেশন নামে একটা পেজ আছে, আমার একটা আইডি আছে, 11 লক্ষ ফলোয়ার আছে। এগুলি থাকতেই পারে, এগুলো ব্যাকআপ রাখবো না। আমার আজকে মনে করেন আমার যে শত্রুতা আছে, আমার যে অপশন আছে, কেউ আজকে আমার 1 কোটি প্রায় 68 লাখের একটা পেজ আছে, তো এই পেজটা ডুবে দিতে পারে, রিপোর্ট করলে ডুবে যাবে, তখন আমি কেমনে করবো? যার জন্য আমি পেজ খুলে রাখছি একটা অগ্রিম। সমস্যা কি? আপনি আসছেন মানব সেবা করতে, আসলে এখানে এত কিছুর কি দরকার? আপনার একটা বড় ডিজিটাল মিডিয়া আছে বা ডিজিটাল টিম আছে আপনার, এটা কি দরকার আসলে, কি কারণে? ভাই এখন তো ডিজিটাল যুগ, আমি যে কাজটা করতেছি এবং এই কাজটার অর্থন আসতেছে কোত্থেকে? ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে, সবাই দেখতে সহজ কথা ভাই, না কানলে মায়ও দুধ দেয় না। তো আমার এটা হলো, আমার যে ডিজিটাল টিমটা আছে, এটা কান্দার একটা মাধ্যম। এবং আমি তো এই আশ্রয় কেন্দ্রটা চালাচ্ছি আপনাদের দানে, সকলের দানে চালাচ্ছি না। আপনারা যখন দেখবেন, আপনারা যে দানটা দিচ্ছেন, সেই দানটা যে প্রকৃতপক্ষে কাজে লাগতেছে, সেটাও তো বোঝার ব্যাপার আছে। আপনি বুঝবেন কেমনে? আপনি তো বিদেশ থেকে টাকা পাঠাইছেন, আপনি তো চিরাং থেকে টাকা পাঠাইছেন, আপনি কেমনে জানবেন যে এখানে কাজ চলতেছে, এত মানুষ আশ্রয় আছে? তো এটা আমি দেখাইলে অসুবিধা কি? তারপরে আমার যে মিডিয়া টিমটা চলমান আছে, সেটা রিসেন্ট, হ্যাঁ, 7-8 মাস ধরে চলতেছে। এবং এইটা করা হয়েছে এই কারণে, ফেসবুকও কিন্তু টাকা দেয়, ইউটিউবও টাকা দেয়। আমার 1,70,00,000 মানে 1,68 লাখের পেজ, এখানে আপনি মনে করেন আমার 4-5 লাখ টাকা যদি আয় হয়, আমি যদি 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে মিডিয়া কিছু কর্মচারী নিয়ে, তারপর আপনাদেরও তো এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আপনারা যারা কাজ জানেন, তো আমি তো ফেসবুক থেকে আয় করতেছি, ফেসবুকে খরচ করতেছি, সমস্যা কি? এবং আরেকটা জিনিস বলি আপনাদের, এটা স্বচ্ছতা ধরে রাখার জন্য বলতে পারেন, কোন মানুষটা আসছে, কোন মানুষটা আমার কাছে আছে, কোন মানুষটা পরিবারে ফেরত গেছে, তার কিভাবে মারা গেছে, সেই ভিডিওগুলো যদি আপনাদের দেখায়, দোষের কি করতেছি? বিনিময়ে এইটা যে ভিউ হয়, সেই দিকে আমি আয় করতেছি, অসুবিধা কি? লাইভ থেকে কিছু কমেন্ট নিব আমরা। রেজাউল ইসলাম প্রশ্ন করেছে যে কতজনের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছেন আপনি এই পর্যন্ত, প্রমাণ থাকলে বলেন। প্রমাণটা আপনারা দিবেন সবাই, যেহেতু আমি 10 বছর ধরে অঙ্গ বিক্রি করতেছি, একটু নেগেটিভভাবেই বলি, আপনারাও জানবেন, মিডিয়া জানবে, এবং যে হসপিটালে বিক্রি করছি তারা জানবে, যে আমার কাছ থেকে ক্রয় করছে সে জানবে, তাদেরকে একটু সামনে আসতে বলেন, তারা এসে প্রমাণ দিক। 10 বছর ধরে একটা মানুষ তো একজনের কিডনি বেচবে না, দুজনে বেচবে না, শত বেচবে। আপনারা শুধু একজনকে বলেন যে আমার কাছ থেকে কিডনি ক্রয় করছে বা আমার কাছ থেকে অঙ্গ ক্রয় করছে, অথবা কোন হসপিটালে নিয়ে গেছে। কিডনি তো আমি নিজে খুলে বেচতে পারবো না, কিডনি বা অঙ্গ। আপনারা বলেন যে আপনারা প্রমাণ, আর যে জায়গায় আপনারা দেখছেন আমি প্রকাশ পেয়েছে সংবাদ, তাদেরকে বলেন প্রমাণ দিতে, একটা মেডিকেল সার্টিফিকেট দিতে বলেন যে কিডনি বিক্রি করছে মিলন সমুদ্র, বা একটা এগ্রিমেন্ট দেখেন, কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে হলে আমাদের মেডিকেল ভাষায় একটা এগ্রিমেন্ট করতে হয়, প্রশাসন সহ, কোর্ট সহ একটা এগ্রিমেন্ট করতে হয়। সেই কোর্টের কাগজটা দেখান যে আমার সাথে কারো এগ্রিমেন্ট হয়েছে যে
আমি কিডনি বিক্রি করছি। বলেন। নাসির উদ্দিন কমেন্ট করেছে এখানে আরেকটা, যে আপনার নিজের বাবা মা কই, কেমন আছেন তারা? আমার বাবা মারা গেছে, আমার মা আমার সাথে থাকে, ঢাকাতে থাকে ভাই। আমার মা আমার বাসাতে থাকে। একটু আগের যে কমেন্টে একটা আসলো ফেসবুকে লাইভে, সেটা থেকে যদি আপনাকে একটু প্রশ্ন করি, আপনার এখানে নাকি অপারেশন থিয়েটার আছে, আপনি নিজে আপনার নিজের এখানে অপারেশন করেন এবং আপনার একটা টর্চার সেল আছে, একটা লাঠিয়াল বাহিনী আছে, এই বিষয়টা নিয়ে আপনি কি এটা বলবেন? এই বিষয়টা আপনারা এসে যাচাই করেন ভাই। সবাই আসতে সবসময় আমাদের আশ্রমে আসতে কোনো পারমিশন লাগে না, প্রশাসনের আসতেও লাগে না, সাংবাদিকদের আসতেও লাগে না, শুভাকাঙ্ক্ষীদেরও লাগে না। রিসেন্ট আমি যেটা করছি, অনেক বেশি শুভাকাঙ্ক্ষী আসে, সবাই আসে আমার সাথে সেলফি তুলতে, বা আমার সাথে আমি একটু হাইডে গেছি এবং শুভাকাঙ্ক্ষীদের বলছি আপনারা যে দেখে আসেন। আচ্ছা, যদি এমনটাই হয় তাহলে এখানে যে আপনারা পাগলি যারা থাকে রাস্তায় তুলে নিয়ে আসেন, তাদের সিজার, তারপর কাটা কিভাবে করানো হয়? সিজার করে আমরা ইবনে সিনা হসপিটালে, আমার যত পাগলি আছে আমাদের কল্যাণপুর ইবনে সিনা হসপিটাল আছে, হসপিটালে গিয়ে প্রফেসর দিয়ে সিজার করাই। আপনি হসপিটালে খবর নেন, ইবনে সিনা হসপিটালে। তাহলে এখানে মেডিকেল এইটা আসলে মেডিকেল টিম, মেডিকেলের আমারও যে মেডিকেল টিমটা আছে সেটা হলো আমরা কারো চিকিৎসা দিই না ভাই। আমরা অসহায় মানুষের রাস্তায় ঘা পছন্দ আছে তাদের তুলে আনি, তাদের পোকাটোকে পরিষ্কার করি, পচন টচন থাকলে রিমুভ করি। সেটা তো একজন নার্সে করতেই পারে। আমি নার্স, আমার ওয়াইফ নার্স, আমার সাথে 5-7 জন নার্স আছে, আমাদের একজন ডক্টর আছে, আমরা করলে অসুবিধা কি? আমরা আরেকটা কথা বলি, আপনারা যে প্রশ্ন করলেন, এই মানুষগুলো আপনারা হসপিটালে ভর্তি করে চিকিৎসা করান, যার সাহস আছে হসপিটালে নিয়ে যান। বাংলাদেশের কোন হসপিটালে তারা চিকিৎসা করাবে? করান, চিকিৎসা করান। আমি রাস্তা থেকে তুলব না। আপনারা পারলে সাহস থাকলে যে এই প্রশ্নটা করেন তারে বলেন ভাই আপনি একটু যাইয়া চিকিৎসা করাই আনেন, কোনো হসপিটালে ভর্তি করাইয়া। করবে কেউ চিকিৎসা? আমি যে পোকা মালা তুলি, এটা তোলার মতো সাহস আছে বাংলাদেশে কারো নাই। পারলে আমার সাথে যারা প্রশ্ন করছে তাদের একজনে বলেন আমার সাথে একদিন এসে থাকতে, আমি যে কটা ড্রেসিং করি বিকালবেলা সেই ড্রেসিং এর সাথে থাকতে। দাদা আরো একটা প্রশ্ন আছে, সুজন মাহমুদ বলেছে পরের টাকা খেয়ে মানবিক কাজের নামে যে ধান্দা করছেন, এই নাটক বন্ধ করতে সে বলেছেন, এই বিষয়ে আপনার মত? আমি বন্ধ করে দেবো ভাই আজকেই। আপনি আমার এই 256 জনের দায়িত্বটা নিয়ে যান। সুজন মাহমুদের কাছে প্রশ্ন থাকলো, আপনি যদি 256 জনের দায়িত্ব নিতে পারেন আজকেই বন্ধ করে দেওয়া হবে এবং আমি আজকেই সরে যাব। হ্যাঁ, তিনি তার নিজের মুখে বলছেন। সুজন মাহমুদ, আশা করি আপনারা উত্তর পেয়েছেন এবং যাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা ফেসবুক লাইভে আপনারা প্রশ্ন করুন এবং প্রয়োজনে এটা আপনারা বেশি। আমি একটা খারাপ কথা বলি ভাই, আমার কিসের বারের টাকা? আমি মাসে 5-6 লাখ টাকা আয় করি নিজের কোম্পানি থেকে, আমার কোনো টাকা নাই রে ভাই। না 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 দাদা রাগবো না কেন? আমি যখন একটা কথা বলেন আপনাদেরকে সবারকে বলি, আমার যখন 2014 সালে শুরু করছি, নিজের আবেগ থেকেই শুরু করছি, বিবেক থেকেই শুরু করছি, ভালোবেসে শুরু করছি। 14 সাল পর্যন্ত একাই চালাইছি না। আপনারা কেউ সাহায্য করছেন? করেন নাই। এখন সাহায্য করছেন, বড় হয়েছে প্রতিষ্ঠান, এখন বড় হয়েছে, আপনারা এখন প্রস্তুত তোলেন। এই যে স্ট্রাগল করছি, এই যে কষ্ট করে দাঁড় করাইছি, একটা মানুষের 500 মানুষের একটা সিট করছি, আপনাদের টাকায় করছি, কিন্তু পরিশ্রম তো আমি করছি। এই দায়িত্বটা এই দায়িত্বটা আমি নিলাম না, সরকারকে নিতে বলেন, আপনারা একজন এসে নেন, বা আমি যদি ব্যবসা করি আমার মতো একজন আইসা করেন ভাই, যে 10টা মানুষের দায়িত্ব নেন, রাস্তায় 10 জন মানুষ উঠে একটা আশ্রয় কেন্দ্র খোলেন, যে খুলবেন তার সমস্ত সহযোগিতা আমি করবো, কোথেকে লাইসেন্স লাগে, কি করতে কোন জায়গায় সুবিধা সব দেখাই দেবো। কেউ যদি আশ্রম খুলতেছেন আমার জানায়েন। আচ্ছা, এই যে এত লোক আপনি তুলছেন, এত ঝামেলা পোহাচ্ছেন, এত কিছু, এই যে এত ভালো কাজ করছেন, তারপরও আপনার পিছনে মানুষ এত অভিযোগ করছে কেন? এর কি কারণটা কি ভাই? মানুষের আমাদের দেশের জাতীয় খেলা কি? হাডুডু। মানুষের কাম হলো টাইনে ধরা। এই যে অসহায় মানুষগুলো ভালো আছে, মনে করেন ভালো নাই, তারা তো রোদ্রে ছিল, পচা জায়গায় ছিল, ডাস্টবিনে ছিল, ময়লার বারান্দায় ছিল, ড্রেনের মধ্যে ছিল, সেখান থেকে তুইলাই না একটা জায়গায় পরিষ্কার জায়গায় তো রাখছি, এটা তো আর মিথ্যা না। তো এখানে পেট ভরে আমি বলি না যে বিরিয়ানি কাচ্চি খাওয়াইতেছি, কিন্তু আমি তো সাদা ভাত তো খাওয়াইতেছি, আলু ভর্তা তো খাওয়াইতেছি, খাওয়াইয়া তাদের শরীরে ঘা পচন আছে সেগুলো পরিষ্কার করছি। এটা কি অন্যায় করছি? এটা কি অন্যায়? আচ্ছা, এই কথার পরিপ্রেক্ষিতে যদি বলি, আপনার এত লোক আনছেন এবং আপনাকে অগণিত মানুষ কিন্তু সাহায্য করছে, তারা অর্থ পাঠাচ্ছে, দান পাঠাচ্ছে, এটার আসলে আপনি কিভাবে হিসাব রাখেন? স্বচ্ছতা আছে কতটুকু? আমাদের প্রত্যেকটা যে যা টাকা দেয় প্রত্যেকটা ভাউচারায়, এবং বিকাশে যে টাকা আসে 10 টাকা আসলো সেটাও আমাদের লিস্ট করে কোন নাম্বার থেকে 10 টাকা আসছে। অনেক সময় হয় কি, আমরা যদি ব্যাক করতে যাই দেখা যায় দোকান থেকে পাঠাই চলে গেছে, এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাদের ফোন রিসিভ দান পাঠাইয়া গোপন রাখে। তো আমরা করি কি, প্রত্যেকটা টাকার হিসাব আছে রে ভাই। এই যারা দান করে এরা তো টাকা দিয়ে চলে যায়, বা এদের কোনো ডকুমেন্টস কি দেন? হ্যাঁ, আমরা যারা সরাসরি এসে দেয় টাকা, তাদের প্রত্যেকটা 1 কেজি চাল দিলেও ভাই আমরা রিসিপ্ট দেই। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমি দান নিতেছি 18 সাল থেকে দান নিছি না। যদি আমি অস্বচ্ছই থাকতাম এই 4-5 বছর, 18 সাল থেকে 14 সাল পর্যন্ত, কেউ যারা শুভাকাঙ্ক্ষীরা আসছে আমার খারাপ, তারা কেন পোস্ট দিয়ে বলে না যে মিল্টন সাহেব খারাপ? আমাদের তো ওপেন খোলা না। দাদা মোহাম্মদ শামীম এবং আব্দুল মমিন প্রশ্ন করেছে যে 9 জনের যে দাফন, এটার সম্পূর্ণ সত্যতা বা সত্যতাটা কি আসলে?
আমি আপনাদের বলি, আমরা এই দাপন কাপড় নিয়ে 2014 সাল থেকে আমি বিভিন্ন প্যারার মধ্যে ছিলাম, এবং আপনারা আমার অফিসে আসেন, আমার কাছে আসেন, আমি বাংলাদেশের প্রশাসনিক দপ্তর যতগুলি আছে তাদেরকে কয়েকবার চিঠি দিছি, এবং আমার বাবা মাদের নিয়ে বিভিন্ন ভিডিও বানাইছি যে আমাদের স্বচ্ছতার সাথে দাপন করার ব্যবস্থা করে দেন। কিন্তু ঢাকা শহরে যতগুলি কবরস্থান আছে সেই কবরস্থানগুলোর স্বচ্ছতার সাথে দাপন কাপন দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা যে কাজটা করি আপনাদেরকে সত্যিকার অর্থে বলতেছি, আমরা যে স্টাফ আছে তাদের পরিচয় দিয়ে তাদের বাবা মা, তাদের দাদা দাদি বইলে বইলে কবর দিই, কারণ এই অজ্ঞাত মানুষের কবর দেওয়ার জন্য ঢাকা শহরে কবরস্থান নাই। এখন যদি প্রশ্ন করেন যে আপনারা এই শুধু পাওয়া গেছে সিটি কর্পোরেশনে বা কবরস্থানে দিয়ে 50টার রসিদ, ভাই রসিদ তো ওইভাবে চার্লি নওলেস্কারের নামে তারা কবর দিতে দেয় না, রসিদ তো পাবেন না। দুই একদিন দেয়, একদিনেও 6 জন মরে, একদিনেও 5 জন মরে। তো এই 5 জন মরে 5টা করা যায় না, রসিদ আনা যায় না। হ্যাঁ রসিদ আমাদের কাছে তারপরও আছে অজ্ঞাত, আমরা তো নামই জানি না, ভোটার আইডি কার্ড নেই, জন্ম নিবন্ধন নেই, ফিঙ্গারিতে আসে না। পিবিআই রে দিয়ে কয়েকবার আমার ফিঙ্গারিং দেওয়াইছি যে আমার বাবা মার পরিচয় সনদ করে দেন। পিবিআই এসে আমাদের অনেকবার ফিঙ্গারিং দিয়ে দিছে, দিয়ে তারা চিঠি পাঠাইছে, সেই চিঠি ব্যাক আসছে। এই অজ্ঞাত মানুষের কোনো পরিচয় নাই, আমি দাপন কাপন কোত্থেকে দেবো? তাহলে এতগুলো লোক দাফন করালেন কিভাবে? যে পরিচয়ের প্রসেসটা কি? প্রসেসটা হলো গোপনে 14-15 হাজার টাকা দিয়ে কবরস্থানে গোপনে অজ্ঞাত না বলে ওই যে ওই মিরাজের মা অমুকের আত্মীয় তমুকের আত্মীয়, আমার মা মরছে 10-12 বার এক একটা কবর দিতে যায়, আমার দাদি মরছে 30-40 বার। সত্যি কথা, এখানে তো পুরো বাংলাদেশ করাপশন, পুরো বাংলাদেশ হলো আমি 900 বলছি, আপনাদের হয়ে গেছে 900 কবর দিয়েছি বলছি, সমস্যা কি? করোনার মধ্যে 300 অজ্ঞাত মানুষ দাপন কাপন করছে, মা লাশ পড়ে রয়েছে। এখন বলেন আপনারা ভিডিও আসে না, ভিডিও তো আমরা এই যে পেপারে, এখন আপনাদের যেহেতু আমরা বড় সড়ো ডোনেশন করেছে, প্রতিষ্ঠান বড় হয়ে গেছে, এখন আমরা ভিডিওগুলো আনতেছি। আর এত কিছু কি প্রথম এই এখন যে অভিজ্ঞতা হয়েছে, আগে কি অভিজ্ঞতা ছিল আমার? তারপর আসেন আমার অফিসে আসেন, আমি 4-500 রসিদ দেখাবো, আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের নামে কবর দিছি, আরাফাত ভাইয়ের আত্মীয় দাদা দাদির নামে কবর দিছি, আমাকে প্রত্যেকটা স্টাফের আপনার নামেও আপনার আত্মীয় স্বজন কবর দেওয়া হয়ে গেছে, আপনি জানেনই না। দাদা একটু আবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক আপনাদেরকে যদি একটু বলে রাখি, আপনারা যে যার যত প্রশ্ন আছে, জানা অজানা সব তথ্য আমরা আজকে এখানে যে উপস্থিত রয়েছেন তার কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব যে কেন এর পিছনে কি কি কাহিনী আছে এবং কি কি হিস্টোরি আছে, তার সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত উঠে আসা পর্যন্ত সব জানা অজানা তথ্য আপনারা জানবেন। আপনারা যে যার প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু আমাদের কাছে কমেন্টে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমরা এর পরবর্তীতে আরও আমার কাছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা কালেক্ট করেছি, এবং আমরা সেই প্রশ্নগুলোই যে কমেন্ট থেকে যে আমরা প্রশ্নগুলো নিয়েছি এগুলোর প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। এবং আমরা পরবর্তী যদি প্রশ্ন করি, এখানে আপনার যে অসুস্থ রুগীরা আছে বা এরা যদি কেউ সুস্থ হয়ে যায় তাহলে এদের বাড়ি ফিরে যাওয়ার প্রসেসটা কি? আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেই, পোস্ট দিলে পরে আমরা আপনাদের বলি রুগীটা আসার পরে প্রথম দিন থেকে 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে ফেরত যায়, তারপরে যদি নেয় আর নেয় না, তারপরে হলো হ্যাঁ 2-1টা নেয়, সেও অনেক সময় লাগে। তো যদি কেউ এসে নিতে আসে তখন যাইতে পারে, না হলে যাইতে পারে না, আমার কাছে থাকে। এইটা ওই যে এখন 256 জন যারা আছে, এই জমতে এতগুলো জমছে। আপনাকে বলি, আমার কিছু বাবা মা আছে যারা 7-8 বছর ধরে আছে, 7-8 বছর 10 বছর ধরে আছে। আচ্ছা, তাহলে এরকম একটা তথ্য যে উঠে আসলো যে আপনার এখানে কাউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক আসছিল, তার উপরে নাকি একটা হামলা বা মারধরের একটা ঘটনা ঘটছে, এই বিষয়টা আসলে? এটা হলো এক সাংবাদ কুমিল্লার কোন কোথাও মনে নাই আমার, ওনারে আমরা 1 বছর ধরে ডাকছি, ভাই আইসা তোর মায়ের নিয়ে যা, তোর মায়ের নিয়ে যা, তোর মায়ের নিতা, আজকে কালকে পরশু এসে আসে না। তারপরে আসার পরে এমন একটা ভাব করছে যে আমরা অন্যায় করছি, তার মারে রাস্তা থেকে উঠে 3 বছরের মাথায় ফেরত দিতে গেছে। 3 বছর পরে আমরা পাইছি যে সে তার মা যখন নিতে বলছি তখন সে মানে খুব একটা ভাব, এবং সে খুব ক্ষমতাধর লোকজন। ভাই আমাদেরও তো শরীর, আমাদের তো মাথা, আমাদের তো রাগ আছে, আমরা তো কাজ করি, আমরা কতক্ষণ ধৈর্য ধরবো? আচ্ছা, তাহলে এই যে আপনারা বলছেন এতদিন যাবত তাদেরকে লালন পালন করছেন, যত্ন করছেন, আপনাকে বলি ভাই, আপনারা আমাদের একজন মানুষ যখন বাসায় ফেরত যাবে, আমার একটা সিট খালি হবে, আমি রাস্তা থেকে আরেকজনকে তুলতে পারবো। এখন না আমার বড় আবাসন আছে, একটা সময় তো ছিল না, যখন আমি কল্যাণপুরে ছিলাম আমার তখন সিট খালি হইতে পারলেই বাঁচি আমি, কারণ রাস্তায় এত পরিমাণে মানসিক প্রেশার দেয়, অমুকখানে রুগী পড়েছে, তমুকখানে রুগী পড়েছে। আপনি আমার হোয়াটসঅ্যাপ খোলেন, অন্তত 1000-এর উপরে ভিডিও পাবেন, ছবি পাবেন যে রাস্তায় মানুষ পড়ে রয়েছে। কারণ আমি একলা মানুষ, আমার এই কয়জন লোক দিয়ে আমি সারাদিন রাস্তায় দৌড়াবো? তো আমাদের একটা সিট খালি হলে আমরা একজন মানুষকে আশ্রয় দিতে পারবো, এটা আমাদের সুবিধা।
আচ্ছা, যদি এটুকু পেলাম যে আপনার এত লোকজন বা এত এদেরকে আশ্রয় দেন, বছরের পর বছর রাখেন, এই যে এদের ভরণ পোষণ প্লাস মৌলিক যে চাহিদাগুলো রয়েছে এগুলোও পূরণ করেন যতটুকু আমরা জানি। এখন এটা আসলে এত কিছু কিভাবে মেনটেন করা যায় মানুষের সামান্য দানের টাকায়? এখন ভাই এটারও একটা সত্যিকার অর্থে গেলে আল্লাহর রহমত আছে, আর রিজিকের মালিক তো আর আমি না, রিজিকের মালিক আল্লাহ। ওনাদের রিজিক কোত্থেকে আসতেছে সত্যিকার অর্থে আমিও জানি না। মাঝে মাঝে এমনও দিন যায় আমাদের খাবার নাই একটা পর্যন্ত খাবার থাকে না, তারপরে মনে করেন গরুর মাংস চলে আসে, তারপরে বড় ইলিশ মাছ চলে আসে, বড় বোয়াল মাছ চলে আসে। ভাই এটা কি আমি কি করে বলবো? চলে, আল্লাহ চালাইলে আমি কিছু করার আছে বলেন? এটার জবাব হলো কি, এটা তো আসলে চলতেছে। আর এরা তো রিজিক নিয়ে আসে না, এরা যখন রাস্তায় ছিল তখনও তারা রুটি কলা খায় রিজিক বাঁচাইছে। এখন আমার আশ্রমে আছে এরান পোলাও খায়, আমার কি সমস্যা? আমরা আবার ফেসবুক কমেন্টে চলে যাচ্ছি। জনাব কামাল মির প্রশ্ন করেছেন, দাদা আপনার স্টাফরা বলে আপনি অনেক চালাক মানুষ এবং আপনার বেনামে অর্থ আছে, এই বিষয়ে যদি একটু বলেন। আমি তো চালাক হবই ভাই, এত বড় প্রতিষ্ঠান চালাই, ঢাকা শহরের মতো জায়গায় চালাক হইতে হবে, পাওয়ার থাকতে হবে, বিভিন্ন মানুষের সাথে যোগ সাজতে থাকতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং সহজ করে যদি বলি, আমি রাস্তায় থেকে উঠে আসা লোক, মিথ্যা কথা না এটা। আমি রাস্তা থেকে অনেক স্ট্রাগল করে আসছি, মানুষ কোনটা ভালো কোনটা খারাপ, কে ভালো কোন খারাপ এটা আমি জানি, তো ওইভাবে চলি। এবং আরেকটা কি প্রশ্ন করছেন দাদা? যে বেনামে যে অর্থ আছে স্টাফরা বলতেছে, যে স্টাফ বলছে তাকে বলেন, যে স্টাফ বা যারা বলতেছেন আপনারা সেই বেমানের হিসাবটা আমার ফেসবুকে পোস্ট দিয়ে দেন ভাই, যদি আরেকটু আমার বলি ব্যাংকের দাদা। হিসাবটা আপনারা উঠাইয়া পোস্ট দিয়ে দেন। তার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনার অনেক রাগ বেশি, স্টাফদের আপনি বিভিন্ন কারণে নানা কারণে মারধর করেন, এর কারণটা কি? ভাই এটা হলো ভালোবেসে মারি। শুনুন, আমি এই মানুষগুলোকে রাস্তা থেকে তুলছি, তোলার সময় কি বলি, মা যাবেন আপনারা খুব ভালো রাখবো, সহজ কথা বলি। এদের ভালো রাখার জন্য নিয়ে আসি, আনার পরে স্টাফরা যদি একটু উল্টাপাল্টা করে, অনেক সময় যত্ন করে না, স্টাফরা অনেক পাগলামি, বাবা মারা পাগলামি করে, ধাক্কা টাক্কা দেয়, তো ওদের বারবার বলছি যে ভাই ওরা আমার বাপ মা, ওরা আছে দেখে তোমরা আসো দেখে এত দান খয়রাত আসে, মানে এই বাবা মা আছে দেখি, এদের দেখেই তো মানুষ টাকা পয়সা দেয়। তো ওরা বেতন পায় কিসের জন্য? স্টাফরা বেতন পায় হলো এই বাবা মার পরিচর্যার জন্য। তো পরিচর্যা না করলে রাগ তো উঠবেই রে ভাই। আপনার বাসার কাজের লোক যদি আপনার বাবা মার সাথে বেয়াদবি করে, আপনার বাবা মারে টর্চার করে, আপনি মানবেন? আপনি তো শাসন করেন, তো আমি শাসন করলে সমস্যা। আর আমি যে স্টাফকে শাসন করি বা রাগ দেয়, এটা স্টাফরা কারণ জায়গায় কমপ্লেন করছে, কমপ্লেন করলে না আপনার করবেন, আমার স্টাফ হলে আমি বুঝবো। আচ্ছা দাদা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তবে আপনার এই যে মানবিক কাজ করে আসলে আপনার লাভটা কি? আমার তো অনেক লাভ ভাই। আমি আপনাকে বলি, বর্তমানে বাংলাদেশের ব্যক্তিগত হিসাবে বিশাল সেলিব্রিটি আমি। আমার চেনে না কোন শালায়, সবাই চেনে বাংলাদেশের। আমি সেলিব্রিটি না, এটা হয়েছি কিছু জন্য, এই অসহায় মানুষের জন্যই তো, এই মানবিক কাজ করেই তো হয়েছি। তাহলে আমি রাস্তায় বেরোলে চা দোকানে ফ্রি চা খাওয়া যায়, আমি রাস্তায় বেরোলে মানুষের সেলফি তোলে, মানুষের দেখলে জিজ্ঞেস করে দাদা ভালো আছেন, আপনি খুব ভালো মানুষ, এটা লাভ না? সব দিকে তো আমারই লাভ। আচ্ছা, আপনি এইগুলো আপনার ভালো লাগে, আপনি অনেক সেলিব্রিটি বনে গেছেন, বেশ ভালো আছেন। একটা ভাব আসছে না, একটা ভাব আসতেছে রে ভাই শরীরে। হ্যাঁ, আমরা একটা কথা বলি, আজকে যে এই যে নিউজ হইতেছে, কিসের লেগে হইতেছে? আমি সেলিব্রিটি দেখা আমার কেমনে টাইনে নাম আমি সেই চিন্তা করতেছে, তাহলে সমস্যা কি? আপনারা আমার নিয়ে, আমি যদি এই কাজটা না করতাম, এখানে না আসতাম, আজকে তো আর আমার নিয়ে সমালোচনা হইতো না। আমি একজন সাধারণ পাবলিক ছিলাম, তো সেই জায়গাটা থেকে আমি আজকে সেলিব্রিটি, আমার মানুষ আলোচনা করে, সমালোচনা করে, গালি দেয়, এটাও তো সৌভাগ্য না? আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। একটু থামাই ভাই। একটা এমপি হইতে হইলে কতদিন পরিশ্রম করতে হয়? একটা এমপি রে কয়জনে চেনে? আমারে কয়জনে চেনে? আমার লাভ না? আচ্ছা, বুঝতে পেরেছি। দর্শক, আপনারা একটু বেশি করে লাইভটা শেয়ার করুন এবং আপনারা আপনাদের জানা অজানা সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আশা করছি। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনি এই যে প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশ, এটা সাধারণ জনগণের কাছে তুলে ধরেন না কেন? ভাই বেশিরভাগই শুভাকাঙ্ক্ষীরাই তো বলে দাদা এরা আমার এত বিশ্বাস করে, এদের ধারণা, কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার অগাধ বিশ্বাস করে, তাদের ধারণা যে ভাই যে এগুলি সোশ্যাল মিডিয়াতে আনা দরকার নাই। আর একটা বিষয় হলো, এত হিসাব ভাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে আপনারা কিছু বুঝবেন না। অডিট রিপোর্টটা এত বড়, বোঝা পাইতে লাগবে 3 জন, ঠিক আছে? এইগুলো এত পোস্ট, এত হিসাব নিসাব, শত পৃষ্ঠার আমি ফেসবুকে পোস্ট দিলে তো হ্যাং হয়ে যাবে। যদি এমডি হাকিম প্রশ্ন করেছেন ফেসবুক লাইভে, আপনি মাত্র বললেন যে আপনি খাওয়াতে পারেন না, কিন্তু আপনি 10 তলা বিল্ডিং করলেন। দর্শক, মোহাম্মদ হাকিম 10 তলা বিল্ডিং না, এটা 6.5 তলা বিল্ডিং, আপনাকে বলে রাখি। বিল্ডিং করলেন, এই বিল্ডিং এর টাকা কোথা থেকে এলো? এসব শুভ আপনারা দিচ্ছেন সবাই, এই বিল্ডিং এর টাকা আপনারা দিচ্ছেন।
এটা 6 তলা বিল্ডিং করছি, এটা আমার বাপের সম্পদ বা আমার সম্পদ, এটা হলো অসহায় মানুষের সম্পদ। আপনারা দান পাঠাইছেন, সেই দান দিয়ে করছি আমি। আমি ভাড়া বাসায় 4.5 লাখ টাকা ভাড়া দিতাম, তখন তো আর জিজ্ঞেস করেন না এসা যে আপনি 4.5 লাখ টাকা ভাড়া দেন, এটা কই পান? আমি নিজের বাড়ি করছি, অসহায় মানুষের জন্য বাড়ি করছি, আমার নামে বাড়ি, এটা এই সম্পত্তি আমার। এখানে যতটুকু সম্পত্তি আছে 55% সম্পত্তি আছে, বায়না জমি আছে, সব মিলে সব অসহায় মানুষের। আমার সমস্যা কি? দর্শক বলে রাখি, আপনারা যেসব প্রশ্নগুলো শুনছেন এসব প্রশ্নগুলো আমাদের না, এসব প্রশ্নগুলো আপনাদেরই। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন পোস্টে আপনারা এই ধরনের কমেন্টগুলো করেছেন, আপনাদের জানার আগ্রহ থেকে করেছেন, আপনারা আমাদেরকে ফোন করেছেন, সেখান থেকে আমরা এই প্রশ্নগুলো এই আপনাদের বলি, এই বিল্ডিংটার মধ্যে ঢুকে দেখেন তো কোনো জায়গায় কোনো ডেকোরেশনে অসহায় মানুষের থাকার ব্যবস্থা ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা আছে কিনা? ওপেন আছে। আচ্ছা, আমার সুবিধার জন্য তো এই বাড়ি করি নাই। আচ্ছা দর্শক, আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার করুন এবং আপনাদের জানা অজানা তথ্যের এই প্রশ্নের সমাধান খুঁজে নেন। আপনার যদি একটু বলে রাখি দাদা, আপনার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের কোনো অডিট হয় কিনা, এরকম একটা প্রশ্ন আছে আমাদের কাছে, একটু বলবেন। প্রতি বছর অডিট হয়। 2017 সাল থেকে 2014 থেকে 17 পর্যন্ত অডিট নাই, কারণ তখন আমি পার্সোনাল ইনকাম দিয়ে চালাইতাম। এবং 17 সালে একজনে বুদ্ধি দিল, তুমি পার্সোনাল ইনকামে চালাইলেও একটা অডিট করো। 17 সাল থেকে আজকে অবধি, আজকে 24 সাল পর্যন্ত পুরো অডিট আছে। যারা দেখতে এবং আপনারা যে টাকা দিয়েছেন সবগুলোর ভাউচার আছে। আমরা যে কেনাকাটা করি, একটা 4টা কলা কিনলে রসিদ হয়, আমার স্টাফরা করে। এবং এইখানে একটা সেটআপই রাখা হয়েছে হিসাবের জন্য। এবং এই অডিটগুলো আমরা প্রতি বছর বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিতে হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফাউন্ডেশন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আমরা চিঠি ইস্যু করি। একই সাথে অনেক সময় বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে আমাদের চিঠি দেয় যে আপনি আপনার অডিট রিপোর্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনার এই বিভিন্ন দপ্তর থেকে আমাদের অডিট রিপোর্ট চায়। আমাদের যেখানে যেখানে হিসাবগুলো দেওয়া দরকার আছে, যেখানে যে অডিট রিপোর্ট পাঠানো দরকার আছে, যেখানে প্রোফাইল পাঠানো দরকার আছে, সেই সময় পাঠাইতো। আচ্ছা, যদি একটু বলি যে আপনার এই যে বৃদ্ধাশ্রমে আসলে এই বিভিন্ন কৌতূহল মানুষের থেকেই যাচ্ছে, নানাভাবে প্রশ্ন আছে, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে। সত্যিকার অর্থে এখানে কতজন বৃদ্ধা, পাগলি বোন এবং প্রতিবন্ধী শিশু আছে? আপনারা গুনেন, আমার গুনতে পারবো না আমি। আপনারা গুনেন 256 জনের জন্য একজন কোন পান। আমার আশ্রমে আছে, কল্যাণপুরে আছে 28 জন, এখানে মিলে 256 জন আছে আমার রেজিস্টার হিসাবে। 45টা বাচ্চা আছে, 6টা পাগলি আছে, 6টা পাগলির বাচ্চা আছে। সবাই আসতে বলেন। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কোনো শুভাকাঙ্ক্ষী যদি সন্দেহ আপনি এসে দেখে যান, গুইনা দিয়ে যান। আচ্ছা, আপনি যতটুকু আমরা জানি যে আপনি এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের জমি নামে জমি কিনছেন কেন? কথা হচ্ছে না, মানে প্রশ্নটা তো উল্টো হয়ে গেল না। আমার নামে কিনি নাই কেন হেঁটে কবেন? মানে আমার নামে কিনছি কেন হেঁটে কবেন? আমার নামে তো কিনি নাই, কিনছি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নামে। তো এই টাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সম্পত্তি তো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারই হবে। আমার বাপের টাকা না, আমার নিজের রোজগারের টাকা? আমার রোজগারের টাকা না ভাই। আমি আপনার বলি, এই আশ্রমে, এই জমিতে আমার 1 টাকাও নাই, আমার পরিশ্রম আছে। আমি এবং আমার বড় ভাই মিলে পরিশ্রম করছি। এইটা পুরো টাকাটাই আপনাদের দানের টাকার, এবং পুরো জমি, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সবকিছু আপনাদের নামে। আচ্ছা, এই যে বললেন আপনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে জমি কিনেছেন, এটা ভালোর জন্য করেছেন। ভালোর জন্য না, অজ্ঞাত মানুষের আশ্রয় দেওয়ার জন্য করছি ভাই। আমি আপনাকে বলি, যদি আমি জমি কিনে কবর দিতেছি অজ্ঞাত মানুষে, আমি যদি মিরপুরে বা সরকারি কবরস্থানে যে আমার 13-14 হাজার টাকা ঘুষ দেওয়া লাগে, আর আমার এখানে নিজের জমিতে কবর দিলে ঘুষ দেওয়া লাগে না, এটা কি আমার অপরাধ? দান করে কি ঘুষ দেবো? না না, তোমরা বলো ভাই, দান করে ঘুষ দেবো? দানের টাকা আসছে, নিজের জমি কিনে, এই জমিতে আমি সারা বছর 2 বছর পর পর কবর ভাঙিয়ে মাটি মুটি দিয়ে আবার 2 কবর দিতে পারবো, এটা কি আমি অপরাধ করছি? তাহলে না, সে ঠিক আছে। তবে 14,000 টাকা ঘুষ দেওয়ার নিজের কবরস্থান কিনা ভালো হয়েছে না? এই প্রতিষ্ঠানের এবং এই যখন আমি কবরস্থান কিনছি, তখন আমি সব ফেসবুকে বারবার বলছি যে কবরস্থান করবো, আমার টাকা দেন। এবারই করছি, বারবার বলছি টাকা দেন। আপনার যদি একটু বলে যে আপনার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কেমন? আপনারা খুঁজে বাই করেন কত ব্যক্তিগত সম্পত্তি আছে। আপনারা মিডিয়ার মানুষ, সাংবাদিক মানুষ, প্রশাসনিক, আপনারা এত ক্ষমতা, আপনারা বাই করতে পারেন আমার কোথায় কত সম্পত্তি আছে, বাই করেন, সমস্যা কি? আমি কব না, এটা আমার গোপন কথা, আপনারা বাই করে নেন। আপনার মাসিক আয় প্রতি মাসে কত টাকা আয় হয় একটু আপনার ব্যক্তিগত যদি বলেন? ব্যক্তিগত ভাই আমার 5 থেকে 6 লাখ টাকা হয়। মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড যে প্রতিষ্ঠান আছে, ওটার প্রায় 5 থেকে 6 লাখ টাকা হয়। আমার এন্টারপ্রাইজের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আমি বিভিন্ন জায়গায় মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই দিই, বা বিভিন্ন হসপিটালের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে ঠিয়ে আমি একটা ইনকাম করি 5 থেকে 6 লাখ টাকা। আর বর্তমানে আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা আসে, সেটা ইউটিউব, ফেসবুক থেকে আসে। সেটা প্রায় 4.5 লাখ 6 লাখ টাকা, সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত উঠে। গত অক্টোবর মাসে 8 লাখ টাকা পর্যন্ত আসছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বৃদ্ধাশ্রম ছাড়া আপনার ব্যক্তিগত আয়ের সোর্স ওই আপনার হোম কেয়ার যে সার্ভিসটা, সেটা? আমি আপনাকে দ্বারা যে টাকা পাই, আপনারা যারা প্রশ্ন করেন, আমি মিল্টন হোম কেয়ার থেকে যত পরিমাণ আপনাকে টাকা দিই, সেই টাকা আমার দিলে আমি 50 বছর ভালো খাইতে পারবো।
আমি প্রতি মাসে রক্ত জল করে পয়সা দিয়ে এই চ্যানেল চালাইছি। এই 17 সাল মানে 18 সাল থেকে বাদ দিয়ে দেন, এখনো তো আমি দেই। প্রতি মাসে দান পাঠায় মানুষ, প্রতি মাসে টাকা আসে না। আর আপনাকে একটা কথা বলি, আপনারা যারা প্রশ্ন করেছে লক্ষ কোটি কোটি টাকা, 10 টাকা করে এক জায়গায় সংগ্রহ করে দেখেন কত সময় লাগে, কত মানুষের দান লাগে। আমাদের কি 5 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি কেউ দেয় একবারে? আমাদের 20 টাকা 50 টাকা সামর্থ্য। আমাদের তো বড় লোকরা দান করে না, আমাদের করে যাদের নাই তারা। আমার টাকা পাঠায় রিক্সাওয়ালা, আমার টাকা পাঠায় মাছ বিক্রেতারা, আমার যাদের নাই তারা পাঠায়। আপনার খালি কোটি কোটি টাকা হিসাব দেন, বিল্ডিংটা উড়েছে আর কোটি কোটি টাকা দেন। আচ্ছা, তাহলে আপনি এত কষ্ট করে জীবনযাপন করতেছেন, এত কিছু করতেছেন, এই যে এখানে, তারপরও আপনি দেখতে পাচ্ছি যে ব্যক্তিগতভাবে আপনি বিলাসবহুল লাইফ কাটাচ্ছেন। এর কোথায় কারণটা দেখছেন কি ভাই? কই দেখছেন? এরকম প্রশ্ন আসতেছে তো একের পর এক। আপনি আমার বাসায় যেয়ে দেখছেন? আমি খাই হলো আশ্রমে। অনেক দর্শকও এই কমেন্টগুলো করলো আপনি নাকি এরকম বিলাসবহুল জীবনযাপন। আমি তো খাই আশ্রমে। আমি তো আপনারা যারা স্টাফরা যারা খান, আমি তো তাই খাই। তাহলে বিষয়টা, আচ্ছা, তারপরে যদি বিলাসবহুল খাইয়াও থাকি, যে মানুষটার 6 লাখ টাকা মাসে আয় আছে, বউ সরকারি চাকরি করে, হেলোকটা কি বিশেষ থাকবে? আমার 6 লাখ টাকা আয় আছে, আমার শখ আহ্লাদ নাই, আমি সমাজ সেবা করি দেখি সব শেষ হয়ে গেছে, আমার কোনো আয়ের মানে আমার কোনো শখ আহ্লাদ কিছু থাকবে না। আমি ভালো কাপড় পরতে পারবো না, আমি ভালো খাইতে পারবো না, ভালোভাবে চলতে পারবো না, এটা আমার দোষ হয়ে গেছে। আমি যদি আমি একটা মিনিট আপন ভাই আপনাকে বলি, আমি যদি লোনেও গাড়ি কিনি, 10টা গাড়ি কেনার ক্ষমতা রাখি, আমি যদি লোনেও ফ্ল্যাট করি 10টা ফ্ল্যাট করার ক্ষমতা রাখি, কারণ আমার মাসে 6 লাখ টাকা আয় আছে, ঠিক কিনা? দাদা গাড়ির কথা বলতে একটা প্রশ্ন আসলো, ওখানে আমরা কমেন্টে প্রশ্নটা পেয়েছিলাম এরকম যে এই আমাদের গাড়ি আছে, এই হ্যাঁ, আপনি এই আশ্রমের আয়ে বা এই আশ্রমের নামে আপনার কতগুলো গাড়ি আছে? 5টা গাড়ি আছে আমাদের, 5টা গাড়ি আছে আশ্রমের নামে। অ্যাম্বুলেন্স আছে আমার, পিকআপ আছে আমার। আমাদের রিসেন্ট একটা যে গতকালকে একটা গাড়ি নামাইছি আমরা, হলো ডক্টরদের, আমার যে বড় বড় ডক্টররা আসবে তাদের আনা নেওয়ার সাথে আমি যেন দ্রুত চলতে পারি, আমি যেন দ্রুত আসতে পারি। আমি প্রতিদিন আসতে হইতেছে আমার ইসে থেকে, কল্যাণপুর থেকে সাভারে আসতে হচ্ছে, যাইতে হইতেছে। আমার তারা আছে, আমার জন্য অনেক অপেক্ষা করে। আমি দ্রুততার জন্য আমি প্রাইভেট কার নিছি লোন করে। আচ্ছা, আমাদের বর্তমানে 5টা গাড়ি আছে। আরেকটা প্রশ্ন যদি একটু বলে যে আপনি এই যে ফেসবুকের বিষয়টা, আপনার যে পেজ আছে, ফেসবুক পেজ, এই পেজে আপনারা হিস্ট্রি তৈরি করেন বিভিন্ন, এরকম একটা প্রশ্ন আছে, সেটাকে আবার আপনারা ফেসবুকে প্রচার করে বুস্ট করেন কি কারণে? ভাই বুস্ট আমরা শুধু দানেরটা করি। দানের বুস্টগুলো হয় কি, ফেসবুক অ্যালগরিদমে নেয় না, যে টাকা পয়সার কথা বললে নেয় না, তো ওইটা বুস্ট করতে হয়। তো যেটা আগে যেটা বললাম যে না কাটলে মায়েও দুধ দেয় না। আপনি যদি আমার পেটে খিদা আপনি যদি না জানেন, আমার শুভাকাঙ্ক্ষীরা যদি না জানে, তখন তারা টাকা পাঠাবে কোত্থেকে? এমনি যে নর্মাল যে ভিডিও উদ্ধার, ঘরে ফেরা, অন্য অজ্ঞাত, এদের কোনো বুস্ট করা হয় না। আমাদের বুস্ট করা হয় যেগুলো দান চাই। এখন যেমন বুস্ট বন্ধ আছে, বা মাঝে মাঝে বুস্ট অনেক। আর হয়েছে কি, যদি মানুষ, এটা হলো ফেসবুকের অ্যালগরিদম বাড়ানোর জন্য, একই সাথে মানুষজন এঙ্গেজ থাকে, মাঝে মাঝে বুস্ট করা হয়। এটা সবাই করে, আমি না শুধু, বাংলাদেশের সব সোশ্যাল মানে সাংবাদিক পত্ররাও করে, মানে সাংবাদিক যারা অনলাইন তারাও বুস্ট করে। এটা একটা নর্মাল ব্যাপার। আর বুস্ট করলে হয় কি, আমি আপনাকে বলি, যারা দেখে নাই তারাও দেখে, মানুষের কাছে পৌঁছালে কি হয়, আমার চাল নাই, আমার 60 টাকা লাগবে, আপনি না থাকলে আপনি আমার 60 টাকা পাঠাবেন। মানুষ যখন দেখে তখন আমার 60 টাকা পাঠায়। এখন আমি আপনাকে বলি, সারাদিন আমি যদি 500 টাকা খরচ করে 1500 টাকা আনি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, এটা অন্যায় কি হয়েছে? আর আবার একটা বিষয় আছে, এই এঙ্গেজের কারণে আমার ফেসবুক থেকেও তো ইনকাম হইতেছে। আমি ধরে নেন আপনি 2 লাখ টাকা মাসে ফেসবুকে বুস্ট করাই, আমার তো ফেসবুক দিয়ে আমি 4 লাখ 5 লাখ টাকা আয় করি, তাতে সমস্যা কি? 4 লাখ 5 লাখ টাকা যদি আমি ভিডিও দেখাইয়া আয় করি, 2 লাখ টাকা যদি ফেসবুকের পিছনে খরচ করি, আমার যে ডিজিটাল ক্রিয়েটর আছে তাদের যদি 1 লাখ টাকা বেতন দেয়, এটা অসুবিধাটা কোথায়? আমি আপনাকে আরেকটা হিসাব দিই, আপনারা শুধু ওইগুলো দেখলেন, আমার যে ফেস ভ্যালু হয়েছে, আমার যে প্ল্যাটফর্ম হয়েছে, অনেক বড় বড় কোম্পানি আমার স্পন্সর করতে চায় যে দাদা আমার প্রোডাক্ট আপনি ভালো বলেন, আপনারা 5 লাখ দেই, আপনার প্রোডাক্টে আমার প্রোডাক্টে ভালো বলেন 10 লাখ দেই। সেটা শুধু দেন না, আমি তো ওইভাবে আয় করতে পারি। আচ্ছা আচ্ছা, দর্শক আমি আরেকটা প্রশ্ন আছে, একটু প্রশ্নটা নিয়ে নেই। আপনারা লাইভটা বেশি করে শেয়ার করুন, কারণ আপনাদের নানা জানা অজানা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আশা করছি আপনারা পাবেন। এবারে দেখুন, আমি আরেকটা প্রশ্ন আছে দাদা, সেটা হলো আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? 18 লাখ টাকা আছে। এটা কি আপনার ব্যক্তিগত? হ্যাঁ ব্যক্তিগত, আমার টাকা 18 লাখ টাকা। তো আমার কাছে থাকবে না? আমার ইউটিউব থেকে টাকা আসে, আমার নিজের বিজনেস ইনকাম আছে, আমার কাছে টাকা থাকবে না? আমি এত বড় কোম্পানি প্রতিষ্ঠান, 18 লাখ টাকা থাকলে বেশি হয়েছে? যদি আপনার পারিবারিক বিষয় আছে, যদি কখনো প্রতিষ্ঠানের অভাব আসে, প্রতিষ্ঠানে অসুবিধা হয়, প্রতিষ্ঠানের বেতন আটকে যায়, আমি দিতে বাধ্য, আমি দিয়ে আসছি। আমার সবল স্টাফদের জিজ্ঞেস করেন, আমি আমার ক্রেডিট কার্ড ভাঙেও আমি টাকা দিছি। যদি একটু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার স্ত্রী ছেলে এরা কি দেশে আছে নাকি বিদেশে আছে?
এই বয়স আমার ওয়াইফ জাতীয় হৃদরোগে চাকরি করে ভাই, আমার বাচ্চা দুইটা ছোট ছোট, একটার বয়স হলো 4 বছর, একটার বয়স 8 বছর। ঠিক আছে, আমার স্বামী স্ত্রী আমার মারা নিয়ে আমরা আমার কল্যাণপুরে থাকি ভাড়া বাসায়। আচ্ছা, আপনি বলছেন ওনারা দেশেই আছে, ভাড়া বাসায় থাকেন। বিদেশে যাওয়া তো সোজা হলে আমার একটু পাঠাই দেন ভাই, থাকবো না দেশে। আর ঢাকাতে আপনার কয়টা ফ্ল্যাট আছে? এটা আপনারাই খুঁজ গেলেন ভাই, যে কটা ফ্ল্যাট পাবেন এই কটা লিখে দেবেন, ফেসবুকে নিউজ করে দেবেন প্রমাণ সহ। দাদা আপনাকে এর পাশাপাশি জানিয়ে রাখি, এই প্রশ্নগুলোর পাশাপাশি অনেকে আমাদেরকে ভালো ভালো কমেন্ট করছে, অনেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছে। যেমন পাপিয়া চন্দা, তারপর হচ্ছে আপনার দিদার হলাদার, আব্দুর রহিম মুন্সি, তারপর হচ্ছে আর রায়হান, প্রিন্স আফসার সহ আরো অনেকেই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করছেন। এবং যারা কমেন্ট করছেন এবং যারা লাইভ দেখছেন, আমি আপনাকে একটা কথা বলি ভাই, যারা আমাদের সাথে সত্যিকারে জড়িত তারা কখনোই খারাপ বলবে না। যারা আমাদের কাছে একবার আসছে এই বা আমার চোখে সচক্ষে দেখে গেছে, তারা কখনোই খারাপ বলতে পারবে না। আরেকটা বিষয় সেটা হলো যে আপনি এই বৃদ্ধাশ্রম সাভারে আসছেন মূলত বৃদ্ধাশ্রমে মানবিক কাজ করতে। এখানে আপনার এই যে জমি দখলের অভিযোগ আসছে একটা, এটার আসলে কি কারণ? মানবিকতার আড়ালে কি অন্য কিছু আছে? ভাই রাস্তা ওই যে ওইটা, ওইখানে রাস্তা ছিল না, আমি বিভিন্ন মানুষের হাত পাও ধরে এই রাস্তাটা ঘুরাইয়ে নিয়ে আসছি। আমার নকশায় কোনো মতে 6 ফিট আছে, ওই পর্যন্ত আছে 12 ফিট। এখন আমার রাস্তার উপর দিয়ে তারা 12 ফিট নিয়ে যাবে, আমার কেনা জমি দিয়ে আমি দেবো? না, অবশ্যই না। নকশায় না থাকলে আমি কেন দেবো? তারপরে আমি তো নগদ জমি টাকা দিয়ে কিনছি, পিছনের জমির দাম বাইরে গেছে, আমার ইসে এখন আমার জমির উপর দিয়ে তারা 12 ফিট রাস্তা নিয়ে যাবে, আমি দেবো না? আমি কিনছি না। আর এটা তো আমার স্বার্থ না। আমি আপনাকে বলে সিনা ভাই, আমি আপনাকে বলে এইখানে অজ্ঞাত মানুষের জন্য ভিক্ষা করে টাকা কিনছি, মানে ভিক্ষা করে আইনা এই জমি কেনা হয়েছে। এইখান থেকে 100 লোকেরও ছাড় দেবো না যতক্ষণ না গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবে। প্রশাসনিক প্রশাসন নিজে এসে বলবে যে ভাই তুই রাস্তা ছাড়। তাহলে আপনি যে বলছেন আপনি লিগ্যাল, এখানে আপনি লিগ্যাল হলে আপনার নামে মামলা হলো কেন? মামলা তো করছে, শুনেন ভাই, সেদিনকে একটা দুর্ঘটনা করছে। আমারে যদি কেউ মারে, আপনি আমার সহকর্মী, আমার এখানে 50টা ছেলে আছে আমার সাথে, আমার 103 জনের মতো সহকর্মী আছে আমার, এর মধ্যে ধরেন 40-50টা ছেলে পেলে আছে। ওরা আমারে ভালোবাসে, আমার সাথে দীর্ঘদিন কাজ করতেছে। ওরা আমারে আমি ওদের বলতে গেলেন মালিক। সেইখানে যদি ওরা ওদের সামনে আমারে ধাক্কা দেবে, আমার পোলাপান ছেড়ে দেবে? আপনার প্রতিষ্ঠানে ঢুকে আপনারা যদি কেউ ধাক্কা দেয়, মাইট দেয়, অন্য কেউ ছাড়িয়ে দেবে বলেন? হাতাহাতি হয়েছে, এটা ছোটোখাটো বিষয়। তারপরে আমরা বৈষম্য মীমাংসা করছি। এখন মূল উদ্দেশ্যটা কি? এই মামলাটা করছে, করার পরে যেটা করতে চাইতে স্যার এই মামলাটা উঠাবে কখন? আপনি 6 ফিট রাস্তা ছাড়েন, তারপরে আমি মামলা উঠাবো। মানে আমার চাইপে ধরে মামলা কিন্তু হওয়ার কথা না। ওরা জানে যে আমি রাস্তা দেবো না, যার জন্য মামলা করে দিছে। মামলা করার পরে এখন বলবে যে আপনি মামলা উঠাবো, আপনি আগে রাস্তা ছাড়েন। মামলা চলবে কোর্টে, ভাই আমি মামলা উঠাবো, আমি ওদের রাস্তা ছাড়বো না, যা হবে। আমিও মামলা করছি। এরকম একটা প্রশ্ন আসছিল যে আপনি যে রাস্তা চুরির একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, এটা কি আপনি একটু আমাদেরকে দেখাবেন আসলে কোন রাস্তাটা নিয়ে মূলত? এই যে সামনে দেখেন, এই যে রাস্তায় যে নীল গেটে বেড়া দেওয়া, এটা দেখাবো আপনাদের এইটা এই লাইভে ভিডিওটা আছে, লাইভে ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, পূর্বের লাইভে আমি দর্শক একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা যে প্রশ্নটি করেছেন আপনারা যদি একটু দেখেন, আমাদের আগে যে এখান থেকে যে লাইভটি করা হয়েছিল সেই লাইভে এই রাস্তার বর্ণনা এবং তার সাথে রাস্তার যে অবস্থান সবকিছুই দেখানো হয়েছিল। এবং টোটাল এই যে আশ্রমের কোন জায়গাতে কি রয়েছে, কোথায় বৃদ্ধারা রয়েছেন, প্রতিবন্ধী শিশুরা রয়েছে এবং স্টাফরা পর্যন্ত কোথায় থাকেন, সবকিছু ক্লিয়ার করা আছে এখানে, আপনারা দেখবেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কমেন্টে অবশ্যই করেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। মানুষ দেখতেছে। দাদা এখানে আমি একটা প্রশ্ন রাখি, আপনার ডিজিটাল টিম নিয়ে একটা প্রশ্ন আসছে। তারা নাকি আপনি যে কাজগুলো করেন, শুধু তাদের উপর প্রশ্নটা না, প্রশ্নটা আপনাকে নিয়েও, আপনি যে কাজটা করেন এটা নাকি আমরা গল্প বানিয়ে তারপর হচ্ছে কি আমরা নাকি এটাকে প্রচার করতেছি। এটা যদি সম্পূর্ণ একটা ব্যাখ্যা দেন, এটা রোগী তোলা থেকে রোগীর মৃত্যু। আমি আপনাকে বলি, কোন নিউজে, কোন নাটকে, কোন সিনেমায়, কোন জীবনে মানুষ গুছাই প্রকাশ করে না? আমরা গুছাই প্রকাশ করলে সমস্যাটা কি? এটা কাটছাট করে যে খারাপগুলি বাদ দিয়ে আমাদের যে পচা ভিডিও আসে, হাত পাও পচা, পায়খানা রাস্তা, পোশাবের রাস্তা, থাই পচা, মাথা পচা, এই যদি আপনাদের দেখায়, আপনারা সবাই বাংলাদেশে, পুরো বাংলাদেশ আমার ফেরেস্তা মানবে যে এর মতো আর ভালো মানুষ ফেরেস্তা দুনিয়াতে নাই। এত যে গন্ধ, এত যে বিচ্ছিরি পচা, এত যে পোকা, সেই গন্ধ যদি সরাসরি দেখানো যেত, আর ফেসবুক যদি এটা সরাসরি দেখানোর সুযোগ করে দিত, ইউটিউব যদি দেখার সুযোগ করে দিত, বাংলাদেশে পুরো মানুষ আমার ফেরেস্তা মানত। কিন্তু দেখাইতে পারতেছে না, যার জন্য কাইটে সিটে সুন্দর করে দেখানো হয়। এটা দোষের কি হয়েছে? আর এই ভিডিওটা যেন দেখার পরে যেন কেউ ভয় না পায়, কেউ যেন কষ্ট না পায়, সেই জন্য সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়।
আচ্ছা, এই যে এদের যে এই যে আপনি ড্রেসিং করছেন বা যেগুলো করছেন এগুলো আসলে এরপর ডাক্তারদের যে পরামর্শ সে বিষয় ক্ষেত্রে কি কোনো এমবিবিএস ডাক্তার কি এখানে ভাই related আমাদের আছে? একজন মানবিক ডাক্তার আছে। আরেকটা কথা বলি, আমাদের দেশে ডাক্তাররা যে কত ভালো আমার চেয়ে আপনারা কেউ ভালো জানবেন না। আমার মেডিকেল অনেক দিন ধরে আমি মেডিকেল লাইনে ছিলাম বা আছি এখনও। তো আসলে এই মানুষগুলোর জন্য কোনো চিকিৎসা নাই। আবেগে মানুষ বহুত কিছু করে ফেলায়। বহুত ডাক্তার মেডিকেল ক্যাম্প করার জন্য পাগল হয়ে যায়, ক্যাম্প করে খালি ছবি তুলে ফেসবুকে পোস্ট দেবে, চাইল্ড নোলেজ করে গেছিলাম, শেষ। তাহলে আপনি আমরা তো এখানে চিকিৎসা দিই না, আমরা কেউ চিকিৎসা দিই না ভাই। আমরা আমার বাপ মায়ের রাস্তা থেকে তুলি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। যতটুকু ফার্স্ট এড ট্রিটমেন্ট, ফার্স্ট এড পরিচর্যা, আমি চিকিৎসক বলতেও রাজি না, চিকিৎসক আমি পরিচর্যা করি ভাই। তাদের পায়খানা বসে আমি নিজে পরিষ্কার করি। আমার পচা কাটা, আমার বাবা মার যত হাত আঙুল টাঙ্গুল কাটা লাগে সেগুলো আমি কাটি। আচ্ছা, এই যে এখানে যে রোগীরা আছে যারা এই যে ওষুধপত্র প্রতিদিন দেওয়া হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, আমরা দেখছি, এগুলো সাজেস্ট করে কি ওই এমবিবিএস ডাক্তার উনি এসে? এমবিবিএস না, উনি প্রফেসর লেভেলের, শুধু এমবিবিএস না, উনি বাংলাদেশের স্বনামধন্য ডাক্তার। দাদা একটা প্রশ্ন আছে। আশরাফ বিন ইউনুস প্রশ্ন করেছেন নিজের বাবাকে মারধর, এটা কি সত্যি? আর ওই খ্রিস্টানদের সাথে ঝগড়া করা, এটা কি সত্যি কিনা? ভাই আমার ওই নিউজ থেকে প্রশ্নটা করতেছে। আমার বাবা হলো, উনি ভবঘুরে মানুষ ছিলেন। আপনাদের সহজ করে যদি মুসলিম ধর্মের যে চিল্লা বলে, জীবনের পুরোটা সময় উনি ধর্ম নিয়ে ব্যস্ত ছিলেন এবং ঘুরে বেড়াতেন। সত্যিকার অর্থে আমার বাবা আমাদের লালন পালন বলেন, ভরণ পোষণ করেন, সেটা ছিলই না। কারণ সে ভবঘুরে মানুষ ছিলেন। বিভিন্ন আমাদের খ্রিস্টান যে বাড়িগুলি আছে বা খ্রিস্টানদের যে গির্জাগুলি আছে সেখানে থাকতেন। আমার বাবার সাথে আমার ওরকম কোনো একটা সম্পর্ক ছিল না। এখন আসেন, তারপরে বলতেছেন আপনারা এটা একদম পুরোটাই মিথ্যা কথা এবং বানোয়াট। এবং আমার বাবা বয়স যখন মারা গেছেন প্রায় 100 ছুঁই বয়স ছিলেন এবং মৃত্যুর আগে 1 মাস আমার বাসায় ছিলেন, আমার পরিচর্যায় ছিলেন। আর আপনাদেরকে বলি, যে মানুষটা এত মানুষ সে পরিচর্যা করে সে নিজের বাবারে মারবে, এটা হয়? আচ্ছা, তারপর এটা হলো আর একটা তথ্য হলো বরিশালে খ্রিস্টান মিশনারি। আমি বলি আজকে যে চাইল্ড নোলেজের যে অবস্থানটা শুরু করা হয়েছে যেভাবে, ঠিক সেইভাবেই আমার চাচা আমাদের ওইখানে গির্জাঘর করে এবং সেই গির্জাঘরে আমার বাবার জমি, আমার জ্যাঠার জমি, আমার চাচার জমি, আমাদের নিজস্ব জমিতে ওই চার্চ করা হয়। এবং চার্চে কিছু হুজুর, বহিরাগত হুজুর এসে আমাদের চার্চটা আমাদের কাছ থেকে মানে মসজিদে ঢোকা নিষেধ করে দিছে। কারণ হলোই আমরা বিভিন্ন ধর্মীয়দের সাথে মিশি, ধর্মীয় মানে একটা গোড়ামি সৃষ্টি করছে, যেখান থেকে আমরা বেরোয় আসছি। আসার পরে দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে মামলা মোকদ্দমা চলতেছে এবং আমি 2018-19 সালে ওই মামলা মোকদ্দমায় ইনভলভ হয়েছিলাম, সরাসরি ইনভলভ হয়েছিলাম। পরবর্তীতে দেখি যে ওই মামলা ইনভলভ হলে আমার এই রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলি কষ্টে থাকে। দেন আমি ওখান থেকে বেরোয় আসছি এবং পরবর্তীতে যা কিছু হয়েছে সেগুলি মামলা প্রক্রিয়াধীন ভাই। এখানে কোনো ব্যক্তিগত ইস্যু নাই। এবং সহজ কথা হলো কি ভাই, যার টাকা আছে সে অনেক কিছু পরিবর্তন করতে পারে, অনেক কিছু বানাই বলতে পারে, এটা আর কি বলবো। এমডি কবির হোসেন প্রশ্ন করেছেন আশ্রমে অসুস্থদের শরীরের বিভিন্ন অংশ বিক্রির অভিযোগ ও অপারেশন থিয়েটারের অভিযোগকে সত্য না জানতে চাই। অপারেশন থিয়েটারটা নিয়ে একটু বলেন। আমাদের আপনারা এটা সত্য জানতে হলে আপনাকে সরাসরি আসতে হবে ভাই। আমাদের কল্যাণপুরে আশ্রয় কেন্দ্র আছে, সাভারে আশ্রয় কেন্দ্র আছে। আপনারা গোপনে প্রশাসনিক যেভাবে পারেন আইসা সরাসরি পুরো আশ্রম কেন্দ্র ঘুরে দেখবেন কোনো জায়গায় অপারেশন থিয়েটার বা অঙ্গ বিক্রি। আচ্ছা, অঙ্গ যদি বিক্রি করি সেটা তো একটা সিন্ডিকেট লাগবে, লোকজন আছে। আপনারা প্রমাণ করেন যে আমি কোথায় কোথায় অঙ্গ বিক্রি করছি ভাই। এটা প্রশ্নের উত্তর আরও একবার দিছি। আপনাদের এই প্রতিষ্ঠানে আসলে প্রশাসনের কতটা নজরদারি আছে একটু যদি বলেন। আরে সারাদিন তো পুলিশের লাগে চা খাই আমি। আপনি কিরম কথা বলেন? সকাল পুলিশই তো রুগী দিয়ে যায় সারাদিনই। এই যে দান করাতে এই যে জাকাত আনলাম ঈদের সময় পুলিশের হেডকোয়ার্টার থেকে যায়। আচ্ছা, এতটাই যদি স্বচ্ছতা থাকে তাহলে নৌবাহিনী থেকে জাকাতের টাকা পাইছি, বাংলাদেশের প্রশাসনিক দপ্তরের এখন বর্তমানে দপ্তরের যে তার বাসা থেকে দান আনছি। আমাদের আপনি এসবি বলেন, সিআইডি বলেন, পিবিআই বলেন, পুলিশ বলেন, সবাই তো আমাদের খোঁজখবর নেয়। আচ্ছা, এতটা যদি স্বচ্ছতা থাকে, আমি আপনাকে বলি হ্যাঁ, বাংলাদেশের এই সর্বোচ্চ আর্মি থেকেও পর্যন্ত আমাদের এই আবাসনের জন্য রড দিছে। আর্মিরা বুঝে না বুঝে এখানে রড দিছে। তারা আমাদের এই ইট ভেঙে নিয়ে পরীক্ষা করে তারপরে বলছে না ঠিক আছে কোয়ালিটি, তারপরে আমাকে রড দিছে, টাকা দিছে। আচ্ছা, এতটাই স্বচ্ছতা এবং নজরদারির মধ্যে থাকার পরেও কি কারণে আপনাদের বারবার সাংবাদিকদের সাথে একটা ঝামেলা হচ্ছে কেন? এর কারণটা কি? ভাই আমরাও একটা মানুষ,
আমারও শরীরে কষ্ট আছে, আমারও বউ বোলামাই আছে, আমারও সংসার আছে, মানবতা করে দেখা মানে মানব সেবা করে দেখা আকারে আমি হয়ে জানে। সাংবাদিকরা ধুম করে ক্যামেরাটা লাগাই দিয়ে নিউজ করেন, সাক্ষাৎকার দেন। এত সাক্ষাৎকার দিতে যাবো কোন দুঃখে? আর তারপর একটা কথা বলি, আমি তো আপনি আমার দুইটা পেজে ঘুরে দেখেন, প্রায় 200-400 আছে, বিভিন্ন স্বনামধন্য টিভি চ্যানেলের ইন্টারভিউ আছে। এরা কেন খারাপ বললো না আমারে? আমার কাছে পিন মিডিয়া 4 থেকে 500 খালি পিন দিয়া বান্ডিং করে থুয়ে দিছি, আসেন দেখাই আপনাদেরকে। তারা খারাপ বললো না কেন? এখন 2-1 জনের সাথে লাগতেই পারে। আমার সবসময় তো শরীর ভালো থাকবে না, সবসময় তো মাথা ঠিক থাকবে না। আমার তো কষ্ট আছে, আমার তো হিসাব টেনশন করতে হয়, আমার বাবা মা কী খাবে, আমার সংসার কীভাবে চলবে চিন্তা আছে না। আমি ভালো মানুষ দিকে যখন তখন আপনি ক্যামেরা ধরবেন, আর তখন আমি ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যাবো, নিউজ করার জন্য রাজি হয়ে যাবো। আর নিউজ করে লাভটা হয় কি বলেন? শুধু সিম্পেথিক, আর সবাই খালি শুনতে চায় কষ্টের কথাটা, দুঃখের কথাটা। ওইটা কি সেই মিলন ভাই আপনার জীবন কি চলেই মানে তাদের ভিউ হইতে হবে। আজকে যে নিউজটা হয়েছে আপনি কন, আজকে যে নিউজটা নিয়ে তো মাতামাতি হইতেছে, এই নিউজটা হইয়া কি হবে? মানুষই খালি গালাগালি করেছে, ভিউ হইতেছে, পত্রিকার ওই পত্রিকার র্যাঙ্কিং উঠছে, আর কি হয়েছে? আর কিছু হবে? প্রশাসন আইসা আমার কি তো প্রশাসনে পাঠাই দেন, প্রশাসনে নিয়ে আসেন, যাচাই বাছাই করে দেও। বড় গলায় বলতেছি, ওপেন বলতেছি, যাচাই বাছাই করে দেখুক। আচ্ছা, লাশ দাফন কাফনের বিষয়টা একটু অনেক আগে থেকে একটা ধোঁয়াশা এখানে ছিল। সেটা হলো যে এই যে আপনি বলছেন যে 900+ এরকম লাশ দাফন করেছেন, কিন্তু সেখানে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য উঠে এসেছে সেখানে আমি একটা বলি, বুদ্ধিজীবী বলেন, যে কোনো কবরস্থানে বলেন, আমরা বিভিন্ন নামে দিছি আমাদের প্রিয়জন বইলা। যে বললাম আলমগীর ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমাদের ম্যানেজার যারা থাকে তাদের আত্মীয় স্বজনের নামে নামে দেওয়া হয়েছে যে আমার অমুক তমুক। আমাদের এদের ভোটার আইডি কার্ড নাই, ভোটার আইডি কার্ড না থাকলে ওইখানে প্রপার আপনি হিসাব পাবেন না। এবং আমরা কখনোই যাইয়ে যে প্রত্যেকবারই যাই বলি না যে চাইল্ড স্কের থেকে আসছে, তাহলে কবর দিতে দেয় না। এবং প্রত্যেকবারই আমরা 8 থেকে 10-14 হাজার টাকা খরচ করে এদের গোপনে মাটি দেওয়া হয়েছে। এবং এই মাটি দেওয়া নিয়ে অনেকবার আমি বিভিন্ন প্রশাসনিক অধিদপ্তরে চিঠি চালাচালি করছি, কোর্ট পর্যন্ত গেছি, কেন মাটি দিতে পারবো না। বিভিন্ন সিটি কর্পোরেশনে চিঠি দিছি, আমার কাছে রিসিভ কপি আছে, আসেন আপনারা দেখবেন আমার অফিসে। কবর দেওয়ার জন্য আমি এবং এই কবর দেওয়ার জন্য আমি মিডিয়ারও পর্যন্ত লাগাইছিলাম যে আমরা কবর দিতে পারি না স্বচ্ছতার সাথে। এখন একটা মানুষ মরে যাবে, আমি ঘরেই বসে থাকবো? মাটি দেবো না, যেভাবে পারি গোপনে দিয়ে চুরি করে দিয়ে দিছি তো মাটি। দর্শক, আমরা আমাদের আজকে লাইভ অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি এখনো কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু আমাদেরকে জানাবেন, কমেন্টে অবশ্যই লিখবেন। হিসাব করলে আরো বেশি দিছি। আমাদের এখানে মৃত্যুটা প্রতিদিন দেখতে হয় রে ভাই, সকাল বিকাল মৃত্যু দেখতে হয়। আমরা উঠেই তো মরা, রাস্তাতে আমরা একটা সুস্থ উঠেছি। আপনি তো আমার সাথে কতগুলো উদ্ধারে গেছেন, কতগুলো উঠেছে বলেন? আমরা একটা সুস্থ মানুষ উঠাই, হাত নাই পা নাই, পায়খানার অবস্থা, বুড়ি বেরিয়ে গেছে, নারী বুড়ি বেরিয়ে গেছে, সেই উঠাই। দর্শক, একটু বলে রাখি, আমরা যতটুকু জানতে পেরেছি বা ছিলাম, একদম মুমূর্ষ অবস্থায় যে রোগীগুলো থাকে তাদেরকে এখানে নিয়ে এসে যে চিকিৎসা করা হয়, তারপরেও আচ্ছা আমি এদের কাজ করব না ভাই। পারলে বাংলাদেশের কোনো হসপিটাল একটা নিয়ে ভর্তি করার, চিকিৎসা করাও। আমি এই অজ্ঞাত মানুষ উঠাবো না। আজকে যদি এই আশ্রম বন্ধ হয়ে যায়, আজকে যদি এই আশ্রমের সমস্যা হয়, এই 256 জন এই প্রতিবন্ধী এতিম বাচ্চাগুলো কই যাবে? কই যাবে কোন? কেটা দায়িত্ব নেবে? নিতে বলেন একজনকে। তারপরে আমরা তো 500-400 মানুষের রাখার জন্য ব্যবস্থা করছি, চলতেছে। আপনাদের কারো কাছে তো বলি নাই ভাই, মাথায় বাড়ি দিয়ে বলি না আমার টাকা দিতেই হবে। আমার স্বেচ্ছায় যা দেয় ভিক্ষার টাকায় চলতেছে, অসুবিধা কোথায়? এখানে একটা বিষয় আছে, আপনারা তদন্ত করছেন, অসুবিধা নাই। প্রপার সাংবাদিকতার যে নিয়ম রীতি আছে সেইতে সংবাদ প্রকাশ করেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট দেন, ব্যাংকে এত টাকা আছে, আমার বাড়ির ছবি দেন, ভিডিও দেন, সব দিয়ে করেন, অসুবিধা কি? মানুষ জানুক। কিন্তু তথ্য ছাড়া ওই যে নিউজটা করছে, সে এই জাফর ইকবাল না কি জানো আসছিল, উনি আসছে, দাদা সুন্দরভাবে বলছে, দাদা আপনার এই আশ্রমের আগের জীবন সম্বন্ধে জানতে চাই। আপনি কীরকম ছিলেন? আমি খারাপ ছিলাম, আমি কষ্টে ছিলাম, হ্যাঁ আমার চরিত্র এরকম ছিল, আপনি আয় করতেন, আমি ছবি এঁকে আয় করতাম, আমি খুব ভালো ছবি আঁকতে পারি ভাই। তো সেইগুলো বলছি, স্বচ্ছতার সাথে বলছি, হে ওইগুলো দিয়া পিছনে আবার লিখে দিস হইয়া, আমি কি করবো? আচ্ছা দর্শক, আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে একদম শেষ করে দিচ্ছি। সবগুলোর উত্তর দেন, আমি সব উত্তর দিতাম। আচ্ছা, আমরা একটু শেষ করছি। তার আগে আমি যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম, এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আমরা এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এর উত্তরগুলো এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর। আমাদের এই আশ্রম মনে করেন দুর্নীতি প্রকাশ পাইছে, মিল্টন কোটি টাকা মাইরে খাইছে, আমি সরে যাইতেছি,
সমস্যা নাই, এই বাবা মারগুলোর কী হবে? রাস্তায় যে মানুষগুলো আছে তাদের দায়িত্ব কে নেবে? আচ্ছা, আমরা একটু শেষ করে দেবো, তার আগে একটু আমি যদি একটু জেনে নেই। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্ন থেকেই প্রশ্নগুলো করা হচ্ছে, যার কারণে যারা অ্যাকচুয়ালি অভিযোগ করছেন আপনাদের ভালো ভালো কমেন্ট কেন পড়া হচ্ছে না, যারা যারা ভালো ভালো কমেন্ট করছেন, যারা আমাদের পাশে আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সাথে যেটা বলছিলাম যে যাদের আসলে মনে অনেক প্রশ্ন আছে বা মনে অ্যাকচুয়ালি দোটানা আছে, তাদের প্রশ্ন থেকে আমরা প্রশ্নগুলো করছি। যেরকম সাইদ রাহামিয়াও প্রশ্ন করেছেন, তার একটা প্রশ্ন ছিল যে এক মসজিদে আপনি লাশ ফ্রিতে ধোয়াতেন, সেখানে অভিযোগ করেন যে লাশের মধ্যে কাটাছেঁড়া পাওয়া যায়। আমার প্রত্যেকটা বাবা মা, বুঝতে পারছি, আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা থাকে, পচন থাকে, কাটাছেঁড়া থাকে। আমার বয়স্ক বাবা মাদের প্রত্যেকটা শরীরে কাটাছেঁড়া, অঙ্গহানি থাকে, আঙ্গুল থাকে না, পা থাকে না, হাত থাকে না, পায়খানার রাস্তা থাকে না, প্রস্রাবের রাস্তা থাকে না, পেটে থাকে। কারণটা হলো যারা যখন রাস্তায় চলে আসে, রাস্তায় চলতে চলে আঘাত পায়, আঘাত পাওয়ার পরে তাদের শরীরে ঘা পচন হয়, পোকা হয় এবং হয়, এবং তারা আমাদের কাছে আশ্রমে থাকাকালীন মারা যায়। এখন যেটা হয়েছে, আমরা ফ্রি যে করাই দিচ্ছে যে আঙ্কেল, সেই আঙ্কেল মাঝে প্রবাসে থাকে, যার মাধ্যমে আমরা যাইতাম ওই মসজিদে কি বলে গোসল দেওয়ার জন্য। যে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমার একটা কাকা কল্যাণপুরে ওই মসজিদের দায়িত্বে যে ছিলেন, উনি থাকলে আসলে ধোয়ানো পোছানো যাইতো, উনি না থাকলে থাকা যাইতো না। দেন পরবর্তীতে উনি বিদেশ থাকে, ওনার রিটায়ার্ড পারসন, তো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। দেন যখন উনি না থাকে তখন আমাদের অসুবিধা হয়ে যায়, যার জন্যই আমাদের নিজেদের বাবা মাদের লাশ নিজেরাই ধুইতে শুরু করি, এবং এখন দিকে ধুই। আর একটা বিষয় হলো কি, আমাদের তো আসলে বাবা মার অঙ্গ অনেক থাকে, বিভিন্ন কাটাছেঁড়া থাকে, যারা ধুইতে ঘা পচন থাকে শরীরে, যার জন্য যারা গোসল দেয় তারাও আসলে ওইভাবে দেয় না। আর ফ্রি না, ওইখানেও ফ্রি ছিল না, ওইখানেও যারা গোসল দিত তাদেরকেও 1500 টাকা দিতাম। ফ্রি বলতে কোনো শব্দ নাই। ওইখানে মসজিদের বারান্দায় নিয়ে কাপড়, আমাদের মসজিদের বারান্দায় নিয়ে গোসল টোসল দিতাম, ওই মসজিদ থেকে গোসল করাই দিত, কিন্তু ওটাও ফ্রি ছিল না। ওইখানেও যারা গোসল করাইতো তাদেরকেও 1500 টাকা করে সম্মানে দিতাম। ভাই, এখানে বাংলাদেশে ফ্রি বলতে কোনো শব্দ নাই। অসংখ্য ধন্যবাদ আসলে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা জানতে ছিলাম এতক্ষণ এখানকার যে বর্তমান অবস্থা এবং যে ফেসবুকের যে একদম তোলপাড়। আমাদের এখানে বলি মহিলা গোসল করতে, জিনা ভাই একটা জিনিস, আমাদের একজন বৃদ্ধ বাবাকে গোসল করাইতে 1000 টাকা দিতে হয়, যে গোসল ধোয়াই দেবে। আর যে মহিলা গোসল করায় 3জন 4জন মহিলা আসে, তাদের 1500 টাকা দিতে হয়। এখানে ফ্রি বলতে, অসহায় মানুষের জন্য ফ্রি বলতে কোনো শব্দ নাই ভাই। আপনারা বলেন আর কি। দাদা, মোহাম্মদ আজমির হোসেন খান প্রশ্ন করেছে, বাবা মাকে মারধরের বিষয়টি ভালো করে ক্লিয়ার করবেন। নিজের বাবাকে সেবা করতে পারেননি, অন্যদের সেবা করতে আসছেন। বুঝি নাই মানে হচ্ছে বাবা, তার প্রশ্নটা আমি বুঝি নাই। প্রশ্নই হয় না, উনি জানে আমার বাবার সেবা করতে। দর্শক, আমি সেটাই বলছি বারে বারে, আসলে এই প্রশ্নটা আমাদের না, এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে বারবার আসছে, বিভিন্ন ধরনের প্রশ্ন, আমার বাবার সেবা অবান্তর করতে প্রশ্ন। পারি না এটা আমি বলছি। আমার বাবা মৃত্যুর 1 মাস আগে আমার কাছে ছিল, এবং আমি ঢাকাতে কর্মস্থ ছিল, আমার ঢাকাতে জীবনযাপন শুরু করেছে, সে গ্রামে থাকতো। তার অসুস্থতা থেকে শুরু করে তার শেষ জীবনে আমার এবং আমার বড় ভাইয়ের আয় রোজগারেই চলছে, যারা যখন আয় রোজগার করতে পারে নাই তখন থেকেই। আর এই নিউজ কই পাইছে, কোত্থেকে পাইছে? দর্শক, আমরা আর অল্প এখনই আমরা শেষ করে দিব আমাদের আজকের লাইভ প্রোগ্রাম। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং জানানোর চেষ্টা করেছেন নানা জানা অজানা তথ্য। এবং আপনি একটু কাইন্ডলি আপনার কাছ থেকে একটু তথ্য নিতে চাচ্ছি, আপনার কিছু বলার আছে কিনা এই টোটাল বিষয়টা নিয়ে একটু বলেন। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম প্রিয়জনদের কাছে এতটুকু বলতে চাই যে এইখানে আপনার দানের টাকায় 1 টাকায় হেরফের হওয়ার কোনো সুযোগ নাই। একই সাথে এইখানে কোনো বৃদ্ধ বাবা মার শরীর থেকে অঙ্গ নেওয়ার কোনো সুযোগ নাই। অঙ্গ নেওয়াটা একটা মানুষের শরীর থেকে একটা অঙ্গ খুলে নেওয়া এত সহজ ব্যাপার না। এবং সাংবাদিক ভাইদের বা যারা নিউজ করেন তাদেরকে অনুরোধ থাকবে, আপনারা সরাসরি আসবেন, যাচাই বাছাই করবেন, তারপরে নিউজ করবেন এবং প্রপার ওয়েতে করবেন। আপনারা দুর্নীতি যদি করে থাকি সেটা প্রকাশ করবেন অবশ্যই, সেটা নিয়ে আমার কোনো আমি যদি আমার কোনো দুর্নীতি পান, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমার যে কটা ঢাকায় শহরে বাড়ি আছে, আমার কত টাকা ব্যাংকে আছে, সব কিছু আমি রমজানের ঈদের দিনেও কিন্তু বলছি আমার কাছে কত টাকা আছে। আজকে ওপেন বললাম আমার কাছে এত কোটি টাকা আছে, এত লাখ টাকা আছে। সো সেটা সকলকে অনুরোধ থাকবে যে মানে ভুয়া কথা, ভুয়া অমুকরে মেরে ফেলেছে, তমুকরে মেরেছে, ভাই এটা বলেন না। এগুলি বললে আমার সাথে আপনার শত্রুতামি নাই। যদি শত্রুতামি তৈরিও হয়, শত্রুতামি করে আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো ক্ষতিই হবে না। শত শত অজ্ঞাত মানুষ, অসহায় মানুষ, প্রতিবন্ধী শিশুরা, বাবা মাহীন, অসহায়, যারা নিজেরা হাঁটা চলা করতে পারে না, তারা কষ্ট পাবে, আমার কিছুই হবে না। আজকে যদি আশ্রম বন্ধ হয়ে যায়, আশ্রম যদি শেষ হয়ে যায়, আমার আসলে সত্যিকার অর্থে কিছুই হবে না, আমার কোনো ক্ষতি হবে না।
কারণ কি আমার আয় রোজগার আছে, আমার বউ চাকরি করে, 2টা বাচ্চা, মানুষ হইতেই পারবো, গ্রামের বাড়িতে সম্পদ আছে বাবার রেখে যাওয়া, তো চলতেই পারবো। এটা নিয়ে আর মানে এটা আমি আপনাদের বিনতি অনুরোধ থাকবে, আপনারা বিগত দিনগুলোতে যেমন আমাকে সাপোর্ট করছেন, আমাকে দান পাঠাইছেন, সহযোগিতা পাঠাইছেন, আমার ভালো ভালো নিউজ করছেন, আমাকে নিয়ে প্রচার করছেন, যে মানুষটারা নিয়ে আপনারা এত এত নিউজ করলেন, যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হইলো, সেই মানুষটাকে আজকে আপনারা একটা নিউজে খারাপ বলে দিলেন। এত এত সাংবাদিকরা এসে কোনো কিছু পায় নাই, শুধুমাত্র উনি এসে অনেক কিছু পেয়ে গেল। 16 জন সাংবাদিক লাগে এটা তদন্ত করতে, এটা তো আমার কাছে আসলেই হইতো। ভাই আপনার অডিট রিপোর্ট দেন, আপনার হাইওয়ের হিসাব দেন, আপনার এই কেনাকাটার রসিদ দেন, এবং আপনার কাছে অনুমতি কোথায় কোথায় আছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেন, আমি নিজে তুলে দিতাম। স্বচ্ছতা মানে ওপেনে আসেন, সরাসরি দেবো। এটা লুকাচুরি কিছু না, সেটা আমার বাপদাদার সম্পত্তি যে আমি লুকামু, এটা আপনাদের টাকা, আপনাদের জিনিস। দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আরেকটু বলি ভাই, আমি ব্যক্তিগত জীবনে বলি সবাইকে, আমি খুব রাগী মানুষ এবং আমি সবসময় ব্যস্ততা থাকি, অনেক ব্যস্ততার মধ্যে চলতে হয়, আমার মাথা সবসময় ঠিক থাকে না। কারণ আমার এই ভালো সংবাদ একটু পরে মরার সংবাদ শুনতে হয়, এই আমার মাবারে এই কবরস্থান নিতে হবে, অমুকে মরে গেছে, অমুকে এই পড়ে গেছে, উনিকে ব্যথা পাইছে। এইখানে আমি বলি আপনারা যত সুন্দর করে দেখেন বা আমরা যত সুন্দর করে দেখাই, পরিস্থিতিটা এমন না, এই জায়গাটা খুব নরক একটা জায়গা। কল্যাণপুরে বলেন, এইখানে বলেন, কারণ এই বাবা মারা মানসিক ভারসাম্যহীন, এরা একজনের গলা একজনের চিপে ধরে, একজনের পায়খানা বসে একজনে খেয়ে ফেলে, একজনের মাইট ধরে আরেকজনে করে। তো এই জায়গাটাতে নিয়ে কাজ করতেছি, খুব ব্যস্ত থাকতে হয়, সবসময় মন মানসিকতা ঠিক থাকে না। আর ব্যক্তিগত জীবনে আমি অনেক রাগী মানুষ এবং মিথ্যা কথা আমার ভালো লাগে না, ঠিক আছে। আমার সাথে আমার স্টাফরা সবাই জানে যে আমি অন্য প্রকৃতির লোক, এবং সহজ কথা, আমি হট টেম্পার লোক, আমি হট করে রাগই, আবার খুব সহজে হয়ে যায়। তারপরেও সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। ভুল তো মানুষ মাত্রই, আমি ফেরেশতা না, আমি সাধারণ একজন মানুষ, এবং খুব আপনাদের মতো অত উচ্চ শিক্ষিত না, অত ভালো পরিবেশ থেকে উঠে আসি নাই, আমার ভুল ত্রুটি থাকতেই পারে। তো সকলকে বলবো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি হয়। তবে এই অজ্ঞাত মানুষদের জন্য যদি শাস্তি পেতে হয়, অজ্ঞাত মানুষের ভালো রাখাতে জন্য যত কিছু করতে হয় করতে আমি রাজি আছি। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য। আসলে আমরা শেষমেশ এতটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ ও ন্যায়ের পক্ষে থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।